ভেতর আছিস মেহের? মহল আছে তোর সাথে? মেহের বেরিয়ে এসে বলে। না তো ভাইজান, নিজের ঘরে আছে হয়তো, ডেকে দেবো? শাহের জবাব দিয়ে সময় নষ্ট করে না, আবারও ছুটে ছুটে রোকসানার ঘরে গিয়ে বলে। আম্মা, ভেতর আসবো? রোকসানা অনুমতি দিলে শাহের ভেতরে ঢুকে দেখে মহল এখানেও নেই। রোকসানা বলে, কিছু বলতে এসেছো এখানে? বসো। এমন অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে? শাহের ঘরমাক্ত মুখমণ্ডল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলে। কিছু না আম্মা, আসছি আমি। বলে শাহের বেরিয়ে যায়। দাসীদের দিকে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারে না। একবার শবনমের ঘরের দিকে পা বাড়ায় শাহের। শবনম ঘর থেকে বের হচ্ছিল। শাহেরকে দেখে ম্লান হেসে বলে, কেমন আছো শাহিদ? শাহের বলে, ভালো আছে। মহল কোথায় আছে বলতে পারো? রন্ধনশালে আছে। আজকে বড় চাচি ছোট চাচিমা ওকে কিছু পদ রাতে দিয়েছে। তুমি কি ওকে খুঁজতে এদিকে এসেছিলে? শাহের জবাব দেয় না। কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে চলে যায় নিজের ঘরে। মহল রন্ধনশালায় ঢুকে বড্ড বিপদে পড়ে যায়। এত বড় ঘরে এত কিছু দেখে সে ঘাবড়ে যায়। এত রকমের রান্না হয় রোজ এখানে। মহল কিছু বুঝতে পারে না। তাকে যে পদগুলো করতে বলা হয়েছে তা সে ঠিকভাবে করতে জানে না। এ পর্যন্ত শুধু মাছটা ভেজেছে আর পায়েস করেছে, তাও দাসীরা সাহায্য করেছে হাতে হাতে। মহলের মাথা ঘুরে ওঠে। সে ভয়ে ভয়ে বলে, আমি কি এখন ঘরে যেতে পারবো? দাসীরা সকলেই সকলের মুখ চাওয়াচাওয়ি করে। একজন দাসী বলে, এটা কেমন কথা? আপনার চলে যাওয়ার হলে অবশ্যই যাবেন ভাবিজান, এতে জিজ্ঞাসা করার কি আছে? আমাদের অনুমতি নিতে হবে না তো? অন্য দাসী বলে, আরে যেতে বলছিস কেন? ওনার রান্না এখনো শেষ হয়নি, বড় বেগম বকাবকি করবেন। মহল বড্ড বিপাকে পড়ে যায়। হঠাৎ মেহের এসে বলে, ভাবিজান, আপনি নিজের ঘরে যান, ভাইজান খুঁজছি। মহল চলে যায় নিজের ঘরে। দেখে শাহের আগে থেকে বসে আছে সেখানে। শাহেরকে দেখে মহল না দেখার মতো করে চলে যায় পেছনের বারান্দায়। শাহেরও যায় পেছন পেছন। মহল বলে, আমাকে খুঁজছিলেন? শাহের বলে, হুম। কিছু বলবেন? না, তেমন কিছু না। অনেকক্ষণ দেখিনি তোমায়, ঘরে ছিল না, তাই ভয় পেয়ে গেছিলাম। মহল ঠোঁট দুটো হালকা ফাঁক করে অবাক হওয়ার মতো করে বলে, কেন? ভয় কেন পাবেন? শাহের অন্যদিকে দৃষ্টি রেখে বলে, ঘরে ছিল না, আশেপাশে কোথাও ছিল না, ভয় পাবো না? তার উপর সকালে কত খারাপ আচরণ করেছি তোমার সাথে, যদি অভিমান করে বাড়ি ফিরে যাও সেই ভয়। মহল ম্লান হাসে। চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। মলিন কণ্ঠে বলে, ফিরে আর কোথায় যাব? আমার কি নিজের কোনো বাড়িঘর আছে? অন্যের ঘাড়ে পাড়া দিয়ে বড় হয়েছি আমি। এখন বিয়ে করে স্বামীর ঘর না করে ফিরে যাব, তা কি করে হয়? দুঃখ কষ্ট যাই হোক মেনে নিয়ে থেকে যেতে হবে। মহলের চোখের কোণে পানি দেখে শাহের বুক কেঁপে ওঠে। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মনে হয় হয়তো সে মহলকে এখনো কোনো স্নেহ ভালোবাসা সম্মানটুকু সঠিকভাবে দিয়ে উঠতে পারেনি। কিন্তু শাহের জানে সে মহলকে দিনের পর দিন নিজের চোখে চোখে আগলে আগলে ভালোবেসে গেছে। সেই ভালোবাসাটা কতটা সত্য, কতটা পবিত্র, কতটা গভীর তা মহল জানে না। শাহের আলগোছে কাছে টেনে নেয় মহলকে, আলতো করে চুমু খায় কপালের মাঝে। তার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহল লজ্জা পেয়ে যায়। মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের মাথা নোয়ানো মুখটা তুলে ধরে বলে, আজই শেষ, আর বেশি সময় দিতে পারবো না তোমাকে। এবার আমার কক্ষে প্রবেশ করার জন্য প্রস্তুত হন বেগম যান। শেষ রাতের দিকে মেহের আবারও দরজা ধাক্কায় মহলের। মহল অনায়াসে ঘুম পাড়ছে। মেহের পরপর কয়েকবার ডাকার পর মহল চটপট করে দরজা খুলে দেয়। মেহের আর তার সাথে কিছু দাসী এসছে দরজার কাছে। মেহের ঘরে প্রবেশ করে বলে, তৈরি হয়ে নিন ভাবিজান, ভাই আপনাকে নিয়ে ঘুরতে বের হবে। মহল ঘুম ঘুম চোখে বলে, কোথায় যাবে এই অন্ধকারে? মেহের বলে, সম্ভবত বনের ভেতর পাখি শিকার করতে, সাথে আপনাকে নিয়ে ঘুরে আসবে। আর এই পোশাকগুলো আপনার জন্য। আপাতত এগুলো থেকে আপনার পছন্দ মতো একটা পরে নিন, ভাইজান পাঠিয়েছে। মেহেরা পোশাক আর কিছু খাবার রেখে চলে যায়। মহল পরিপাটি হয়ে এসে দরজা লাগিয়ে পোশাকগুলো একটা করে দেখতে থাকে। সুন্দর নকশা করা মখমলের কিছু গাউন আর জামদানি কিছু শাড়ি, কয়েক রকমের লেহেঙ্গাও রয়েছে। সবগুলো পোশাকই বেশ চমৎকার দেখতে লাগে। মহল বুঝতে পারে না সে কোনটা পরবে। শাহের রাগ করে ধমকাধমকি করবে যদি তার পছন্দ মতো কিছু না হয় তো।
মহল চিন্তায় পড়ে যায়, চুপচাপ বসে থাকে খানিকক্ষণ। মহলের চোখ আটকে যায় শুভ্র রঙের একটা গাউনের দিকে। হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে। মাখনের মতো মোলায়েম আর কোমল সেই গাউনটা। মহল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে গাউনটা ধরে দেখে। বেশ চমৎকার লাগে মহলকে দেখতে। মহল লজ্জা পেয়ে যায়। আগে সে কখনো এমন দামি পোশাক আশাক পরেনি, এখন পরতে হচ্ছে বলে কিছুটা সংকোচ লাগছে নিজের কাছে। মহল পরনের শাড়িটা বদলে গাউনটা পরে নেয়। বিশাল লম্বা ছড়ানো গাউনটা মেঝেতে ছড়িয়ে আছে। হাতার কাজটা পুরোটাই ফিনফিনে পাতলা কাপড়ের আবরণ। গলাটা দুদিকে বেশ নামানো আর কাদবদি খোলামেলা। হঠাৎ হঠাৎ কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে জামার গলা। মহল বিরক্ত হয়ে খুলে ফেলতে চায়, কিন্তু পেছন থেকে হঠাৎ কেউ বলে ওঠে, খুলে ফেলছো কেন? বেশ লাগছে দেখতে তোমাকে। মহল চমকে উঠে পেছনে তাকায়। শাহেরকে দেখে ভরকে যায় মহল। শাহের চোখ টিপ্পনি কাটে মহলকে, মুখে শয়তানি হাসি নিয়ে এগোতে এগোতে বলে, এভাবে অন্যমনস্ক হয়ে থাকলে চলবে? কে কখন ঘরে ঢোকে, কে তোমাকে এভাবে দেখে, একটু তো খেয়াল রাখতে হয়। এত বেখেয়ালি কেন তুমি? মহল যেন লজ্জায় মিশে যায় বাতাসের সাথে। বুকের ওপর হাত রেখে নিজেকে ঢাকার মতো করে বলে, আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম, আপনি ঢুকলেন কি করে? শাহের বলে, তোমাকে নিতে এসেছিলাম। তুমি ফ্রেশ হতে গিয়েছিলে বলে আমি পেছনের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি এসে আমাকে না দেখি দরজা বন্ধ করে দিয়ে কাপড় বদলাতে শুরু করলে, তাই আমিও আর বের হতে চাইনি। মহল মুখ ঘুরিয়ে মাথা নুইয়ে থাকে। শাহেরের সামনে মুখ তুলতে লজ্জা করছে তার। কেমন বেখেয়ালি মহল, আর শাহেরও বা কেমন নির্লজ্জ পুরুষ। মনে মনে বলতে থাকে মহল। শাহের এগিয়ে এসে বলে, দারুণ লাগছে আমার বউকে, এটা খুলতে হবে না, থাক। মহল বলে, কিন্তু এটা তো কেমন যেন। শাহের আলগোছে মহলের হাত ধরে নিয়ে বলে, থাকবে তো আমার সাথে, আর কে দেখবে আমি ছাড়া? চলো, ভোর থাকতে থাকতেই বের হতে হবে। মহল গুটি গুটি পা করে এগিয়ে যায় শাহেরের সাথে। শাহের মহলকে নিয়ে ঘোড়াশালায় ঢুকে পড়ে। সেখানে গিয়ে মহলকে সাদা ধবধবে একটা ঘোড়ার কাছে নিয়ে বলে, এটা তোমার জন্য মহল, আজ থেকে দুলালি তোমার, তুমি তার মালকিন। মহল হা হয়ে দেখে সেই সৌন্দর্যে মহিমান্বিত অপরূপ এক মেয়ে ঘোড়াকে। হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে করে, কিন্তু ভয়ে হাত সরিয়ে নিয়ে বলে, এর নাম বুঝি দুলালি? শাহের মহলের হাতটা নিয়ে দোলালির পিঠে ছুঁয়ে দিতে দিতে বলে, ও আমার অনেক আদর, যত্নের ভীষণ প্রিয়, ঠিক তোমার মতে। এই যে পাশের ঘোড়াটা, এটা তোমার বজ্রদূত, খুব জোরে দৌড়াতে পারে আর ভীষণ তেজস্বী। মহল বলে, আপনার মতো? শাহের হেসে ফেলে। তারপর বজ্রদূতকে হাত বুলিয়ে পিঠে চুমু খেয়ে ঘোড়াশালা থেকে বের করতে করতে মহলকে বলে, তোমাকে ঘোড়া চালানো শেখাবো অন্য একদিন, আজ বজ্রদূতকে নিয়ে বের হব। শাহের এক লাফে তার ঘোড়াটার পিঠে চড়ে বসে আর মহলকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এসো। মহল শাহেরের হাত ধরে আস্তে ধীরে কৌশল করে ঘোড়ার পিঠে শাহেরের পেছনে বসে পড়ে। মহল খানিকটা দূরত্ব বজায় রেখে বসে। শাহের বলে, এভাবে যে বসেছ, সারা পথ এভাবেই পাড়ি দিতে হবে, পরে কিন্তু জড়ি ধরতে দেব না, বুঝে শুনে বসো। মহল তবু ওভাবেই থাকে। শাহের মহলের দু হাত পেছনে থেকে টেনে নিয়ে সামনে এনে নিজের বুকের কাছে রাখে। মহল হালকা করে ধরে রাখে শাহেরকে। শাহের ঘোড়ার লাগাম টেনে নিয়ন্ত্রণে রেখে ঘোড়া ছোটাতে মহল জাপটে পড়ে শাহেরের পিঠের সাথে। শক্ত করে আষ্টে পৃষ্ঠে দুহাত জড়িয়ে থাকে শাহেরের বুকে। শাহের মৃদু হাসে। টগবগিয়ে ছুটতে থাকে শাহেরের বজ্রদূত ঘোড়াটা। ছুটতে ছুটতে অনেক পথ পাড়ি দিয়ে ঢুকে পড়ে একটা বনের ভেতর। বনের বেশ গভীরে গিয়ে শাহের ঘোড়া থামিয়ে দেয়। কাছে একটা বিশাল সুন্দর বটগাছ দেখতে পায়। শাহের ঘোড়া থেকে নেমে মহলকে বলে নিচের দিকে ঝুঁকে আসতে। মহল ঝুঁকে আসতে শাহের তার কোমর ধরে আস্তে করে নামিয়ে আনে ঘোড়ার পিঠ থেকে। বটগাছের মোটা একটা শিকড়ের নিচে গিয়ে বসে দুজন। মহল অবলক দৃষ্টিতে দেখতে থাকে বনের ভেতরকার অদ্ভুত সৌন্দর্য, আর শাহের আনমনা হয়ে দেখতে থাকে মহলকে। মহলের চুলগুলো আজ ছেড়ে দেওয়া, এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। চুলের কয়েক গাছি সামনে রেখে মহল নিজের লজ্জা রক্ষার প্রাচীর হিসেবে কাজে লাগিয়েছে। শাহে নিজের জায়গা ছেড়ে উঠে নিঃশব্দে মহলের কাছে গিয়ে পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয়। সাথে সাথে মহলের ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে যায় শাহের আঙ্গুল ছোঁয়ায় পিঠের ওপর। তারপর মুখটা কাছে নিয়ে আলতো করে চুমু খায় সেখানে।
মহল ছিটকে দূরে সরে যায়। শাহের দাঁড়িয়ে থাকে সেখানেই। কিছু সময় নীরবতা কেটে গিয়ে মহল ঘুরে তাকাতেই দেখে শাহের নেই। মহল ভয় পেয়ে যায়, আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে। শাহেরকে দেখা যায় না কোথাও। মহল ভয়ে ভয়ে ডাকতে থাকে। কোথায় আপনি? আমার ভয় করছে, দয়া করে বেরিয়ে আসুন। শাহেরের সারা শব্দ নেই। মহল আবারও কাঁপা কাঁপা গলায় বলে, এমন করবেন না, আমি ভয় পাচ্ছি খুব। বেরিয়ে আসুন, আর এমন করব না, আমি কথা দিচ্ছি। শাহের অন্য আরেকটা বটগাছের পেছন থেকে বেরিয়ে এসে মহলের সামনে দাঁড়িয়ে বলে। কথা দিচ্ছ তাহলে? মহল মাথা নুয়ে বলে, হুম। জমিদার ভবনে ফিরে শাহের দেখতে পায় এলিনা আর রেদওয়ানকে। তারা মহলকে দেখতে এসছে। এলিনা আর রেদওয়ান মহলের ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, আসবো মহল? মহল চট করে একটা শাল জড়িয়ে নেয় নিজের শরীরে। এলিনারা ঘরে ঢুকে মহলকে দেখে বেশ খুশি হয়। মিষ্টি হেসে এলিনা বলে, তোমাকে বেশ মিষ্টি লাগছে মহল, কেমন আছো? ভালো, আপনারা কেমন আছেন? ভালো আছি। তোমাকে দেখতে এলাম, বিয়েতে আসতে পারিনি। সাহেব বলেছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। মহল তাদের বসতে বলে। আন্তরিকতার খাতিরে জিজ্ঞেস করে বসে, মীর ভাইয়া আসেনি? আপনারা দুজনেই এসেছেন? শাহের ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলে কথাটা। মুহূর্তেই জল শক্ত হয়ে আসে তার। এলিনা এক নজর শাহের দিকে দেখে মহলকে বলে, ও আসেনি, আসতে চেয়েছিল কিন্তু একটু শরীর খারাপ, তাই আর কি। শাহের রেদওয়ানের কাঁধে হাত রেখে বলে, তো তোর বিয়ে করছিস কবে? এভাবে কতদিন আর জোট বেঁধে ঘুরবে? এবার দলিলটা করে নে। রেদওয়ান হেসে বলে, করব বন্ধু, খুব শীঘ্রই। একজন দাসী এসে এলিনা আর রেদওয়ানকে খেতে বসার জন্য ডেকে নিয়ে যায়। তারা চলে যেতে শাহেদ চোখ রাঙিয়ে মহলের দিকে এগিয়ে এসে বলে, কি হয় মেয়ের তোমার? মহল ভয়ে ভয়ে বলে, কিছু না, আপনার বন্ধু হয়। আমার বন্ধু? আমি খোঁজ নেব। তুমি জিজ্ঞেস করার কে? ও আসলো কি না আসলো তোমার তাতে কি? ও তোমাকে পছন্দ করে জানো না? জানি। তাহলে ওর কথা মুখে এনেছো কেন? কতবার বলে দিতে হবে এক কথা? ভুল হয়ে গেছে। শাহের আর কিছু বলে না, গট গট করে বের হয়ে যায় ঘর থেকে। মহল হাত কচলাতে কচলাতে গুটিয়ে বসে পড়ে বিছানায়। মনে মনে বকতে থাকে নিজেকে। মহলকে সাথে নিয়ে রোকসানা আর জোবাইদা খান অমরিয়ানের ঘরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে আছে। খানের বেগম মহলকে বেশ পছন্দ করেছেন। তার নাতি বউকে তিনি অলংকার উপহার দিতে ঘরে এনেছেন। কিন্তু খান একবারে বেশি দুবার তাকিয়ে দেখেননি মহলকে। থমথমে মুখ করে খান বসে থাকেন তার বিছানায়। মহলকে যেভাবে শেখানো হয়েছিল সেভাবে কৌশল করে মহল খানের কাছে গিয়ে মাথা নুয়ে বলে, শুনেছি আপনি আমার স্বামীকে সবার থেকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু আমাকে বিয়ে করার জন্য তার উপর রেগে আছেন। দাদা জানা আপনার কাছে আমার অনুরোধ, তার থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমি একজন অনাথ। দারিদ্র হওয়াতে আমাকে আপনাদের এত অপছন্দ হবে জানলে আমি সত্যি এই বিয়েটা করতাম না। অনাথ হওয়া কি এতই অপরাধ দাদা জান? খানের মুখভঙ্গি স্বাভাবিক হয় না। হাত মুষ্টিবদ্ধ করে জল শক্ত করে চেপে রাখে। জোবাইদা মহলের দিকে তাকিয়ে ইশারা দিলে মহল মাথা নাড়িয়ে না বোঝায় সে ভয় পাচ্ছে। আর কিছু বলতে সাহস হয় না তার। খানকে তার বেগম বলে, এভাবে মুখ ঘুরিয়ে রাখবেন না, একবার নাতি বউকে দেখুন। এই নিষ্পাপ মেয়েটির মুখ দেখলে আপনি আর এভাবে শক্ত হয়ে থাকতে পারবেন না। কি মিষ্টি মুখখানা! যা দোষ করেছে আপনার নাতি করেছে, এর কি দোষ? অনাথের থেকে মুখ ফিরিয়ে রাখলে ওপরওয়ালা আপনার উপর থেকে মুখ ফিরিয়ে রাখবেন। তাছাড়া শাহের তো যা কথা দেওয়ার দিয়েছে, এখন অন্তত সব মেনে নিন। খান জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মহলের দিকে তাকিয়ে বলে, বেশ, আমার বয়স এখন শেষ দিকে। এই শেষ সময় এসে আমি আর রেশারেশি ধরে রাখতে পারছি না। বহু বছর নিজের দাপটে অন্যদেরকে কাবু করে রেখেছি। নিজের কাঁধের উপর বেশ বোঝা মনে হয় এখন। তারা ছাড়া শাহিদকে আমি ভীষণ পছন্দ করি। আমার অতি আদরের সে, তাই বলে সব দিক থেকে ছেড়ে দিয়ে ছন্ন ছাড়া হতেও দিতে পারি না। তাকে তার দেওয়া সব কথাই রাখতে হবে। জমিদার বংশের মান রক্ষা করে চলতে হবে। তবেই আমি সব মেনে নেব। তুমি এখন আসতে পারো নাতবু। রোকসানা সহ জোবাইদা আর খান বেগমের মুখে মৃদু হাসির রেখা দেখা যায়। নাতবউ বলায় তারা বুঝতে পারে মহলকে তিনি হয়তোবা মেনে নিয়েছেন। কিন্তু মহলের মুখ চোখ শুকিয়ে যায়। কি কথা দেওয়া আছে, কি এমন জমিদারি কারবার, জানতে ইচ্ছে হয় মহলের। রুমিলার বলা কিছু কথা মনে পড়ে যায়। মহল ঘরে থেকে বেরিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা চালায়।
বারান্দা কক্ষ পার হতেই কিছুটা দূর থেকে শাবনামকে দেখতে পায় শাহেরের ঘরের সামনে। শাহেরও মাত্র বের হচ্ছিল। শাবনাম এগিয়ে যায় শাহেরের সামনে। শাহের, শাহের শাবনামের দিকে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আমার তার আছে স্বপ্ন, যা বলবেন একটু জলদি বলতে হবে। শাবনাম বলে, কিছু কথা বলতাম, একটু সময় দিন। বলে শাহেরকে হাত ধরে ঢুকে পড়ে শাহেরের ঘরে। শাহের ঝাড়ি মেরে হাত সরিয়ে নিয়ে চলে যেতে চাইলে শাবনাম পথ আগলে দাঁড়িয়ে মলিন মুখে বলে, আমার কোথায় খুঁজ ছিল একটু বলবেন? নূরমহলের থেকে আমি কোন অংশেও কম? এভাবে কেন ঠকালেন আমাকে বলুন? এতদিন ধরে বুকের ভিতর আগলে আপনাকে ভালোবেসে গেছি, এই কি তার মূল্য? শাহের ঝাঁঝালো কণ্ঠে বলে, কে ভালোবাসতে বলেছিল আপনাকে? আমি বলেছিলাম? না বলেননি, কিন্তু বারণও করেননি। স্বপ্ন দেখিয়েছেন মিছে মিছে। বিয়ে যখন করবেন না তখন রাজি কেন হয়েছিলেন? এটাকে ঠকানো বলে না? প্রতারণা বলে না? শাহের নিজের রাগ নিয়ন্ত্রণে এনে বলে, আমি রাজি হইনি বিয়েতে। তাছাড়া এসব নিয়ে মাথা ঘামাতেও চাইনি কখনো। তাই সবার যেমন খুশি আমাকে নির্ধারণ করে গেছে। এখানে আমি ইচ্ছাকৃত কারোর সাথে প্রতারণা করিনি। আপনি দয়া করে সব ভুলে যান, নিজের মতো করে জীবন সাজিয়ে নিন। আপনার জন্য আমার দোয়া থাকবে। শাবনাম কাঁদতে কাঁদতে বলে, চাই না আপনার দোয়া, আমি আপনাকে চাই। আপনার শর্ত আপনি পূর্ণ করেছেন নূরমহলকে বিয়ে করে। এখন দাদা জানদের দেওয়া কথা রাখতে আমাকে বিয়ে করুন, আমি চাই তাই। আপনিও প্রস্তুত হন খান সাহেব। ইফতেখার। কথাগুলো বলেই শাবনাম বের হয়ে আসছিল। সামনে মহলের সাথে মুখোমুখি হয়ে যায়। মহলকে এক নজর চোখ ঘুরিয়ে দেখে দ্রুত পা চালিয়ে চলে যায় নিজের ঘরে। শাহের পেছনে দাঁড়িয়েছিল। মহলকে দেখে এগিয়ে এসে শান্ত হয়ে বলে, এখানে কি করছিলেন? মহল শুকনো মুখে বলে, কিছু না। শাহের বলে, নিচের ঘরে যাও। এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। শুধু আমাকে নিয়ে ভাববে তুমি, এটাই তোমার কাজ। বাকি সব আমি সামনে নেব, বুঝলে আমার ছোট্ট বউটা? ভর সন্ধ্যায় পেছনের বারান্দায় মহল উদাস হয়ে দাঁড়িয়ে আছে। মনটা আজ বেশ ভার লাগছে। দিনাবার কথা মনে পড়ছে মহলের। কি ছিল, কি হয়ে গেল সে, কিভাবে পার করতো গ্রামের জীবনগুলো। স্কুলের বান্ধবী পারুল আর আয়শার কথাও মনে পড়ে মহলের। তারা এখন মহলকে ছাড়া একা স্কুলে যায়, একা ঘুরে বেড়ায়। মামার কথা মনে হতেই মহলের চোখে বানিয়ে এসে ভিড় করে। মহল শাড়ির আঁচলে চোখ মোছে। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে মেহের, রেণুকা, এলিনা সহ সাথে বেশ কিছু দাসী। সকলের মুখে খুশির ঝলক। মহলের বুক ওঠানামা করতে থাকে সবাইকে দেখে। মহলকে তারা সাজাতে এসেছে ভাবতেই মহল বারবার ঘন ঘন শ্বাস টানে। আজ মহলের জন্য বিশেষ। মহলকে হাত ধরে নিয়ে আসে এলিনা। বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টি হেসে বলে, মন খারাপ করে আছো কেন মহল? চোখে পানি কেন? আজকে কেউ মন ভার করে থাকে নাকি? মেহের বলে, আজ সব মন খারাপ দূর করে দেবে ভাইজান। সাথে সাথে সবাই হেসে ওঠে। মেহের দাসীদের হাত থেকে এক এক করে সব সামগ্রীগুলো নামিয়ে রাখে বিছানায়। ভারী ভারী অলংকার আর ঝলমলে কিছু পোশাক বের করে মহলকে দেখিয়ে বলে, কেমন ভাবিজান, পছন্দ হয়েছে? এগুলো সব ভাইজানের পছন্দের। মেহের লাল টুকটুকে একটা ভারী কাজের জড়োয়া ঘাগরা বের করে। ঘাগরাটা মেলে ধরতেই সকলের চোখে ঝিলিক দিয়ে ওঠে। ঘরময় ছড়িয়ে পড়ে ঘাগরার নিচের পাটি। দুপাট্টা আর ঘাগরার পুরোটাই ঝিলমিলে সোনালি জড়ি আর পাথর বসানো নকশা করা। অলংকারের মধ্যে রয়েছে হিরে, মুক্ত আর স্বর্ণের সংমিশ্রণে কিছু গহনা। মেহের একবার সেগুলো সবাইকে নেড়ে চেড়ে দেখায়। তারপর অন্য এক দাসীর হাত থেকে বাটা মেহেন্দি পাতা নিয়ে বলে, নাও, তোমাদের ভেতর থেকে কেউ একজন মেহেন্দিটা পরিয়ে দাও, আমি আলতা পরিয়ে দিচ্ছি। হঠাৎ শবনমের আগমন ঘটে। সে এগিয়ে এসে বলে, আমি দিয়েছি। সকলেই মুখ চাওয়াচাওয়ি করে। শাবনম মহলের পাশে বসে নির্দ্বিধায় মহলের হাতখানা নিয়ে তালুর মধ্যে মেহেন্দি বসিয়ে দেয়। মহল পলক না ফেলে এক মনে দেখে যায় শবনমের দিকে। শবনম ম্লান হাসে, চোখের কোণে চিকচিক করে পানি। মহলকে বলে, আজকের রাতটা শুভ হোক। তুমি ভাগ্যবতী নারী। শাহেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, সুখে রেখো তাকে। মহলের কেন জানি কষ্ট হয় শবনমের জন্য, কিন্তু পরক্ষণে অনুভব করে অন্য কোনো নারীকে নিয়ে শাহেরকে জড়িয়ে সে কিছু ভাবতে পারবে না। শাহের তার শুধু তাকে সে কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না, কোনোভাবেই না। তাতে কে কষ্ট পেল না পেল তার দেখার বিষয় না। যদি তাতে স্বার্থপর আখ্যা দেওয়া হয় তাকে, তবে তাই সই।
সন্ধে গড়িয়ে রাতের জ্যোৎস্না আলো ছড়াচ্ছে ভবনের চারদিকে। আজ আকাশে চাঁদ বেশ পরিষ্কার আর উজ্জ্বল। রাত বাড়ার সাথে সাথে মহলের মনের মধ্যে তোলপাড় বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে মহলকে সাজানো হয়েছে। তাকে লাল ঘাগরা আর মানানসই কিছু অলংকার পরিধান করিয়ে মাথায় দোপাট্টাখানা মুখ বরাবর নামিয়ে দিয়ে বসিয়ে রেখেছে মেহেররা। কিছু সময় পরেই তারা মহলকে তার কাঙ্ক্ষিত স্থানে তাকে পৌঁছে দিবে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মহল। বুকের ভেতর ধূপধাপ শব্দ করে যাচ্ছে অনবরত। শবনম দরজায় দাঁড়িয়ে আছে। মহলকে দেখে তার কষ্ট হয়। একটু আগে সে শাহিরকে দেখে এসেছে। সেও আজ সেজেছে নতুন রূপে। রাজকীয় সোনালী শেরওয়ানি, গলায় ঝোলানো সূক্ষ্ম চিকচিকে ওড়না, বাঁ হাতের আঙ্গুলে হীরের ঝলমলে মূল্যবান আংটি আর জমিদারি নাগরা জুতো জোড়া পায়ে চড়ানোয় শাহিরকে আজ চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আজ অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করছে শাহিরকে। হিংসে হচ্ছে মহলের ভাগ্যকে। দরজায় কড়া নাড়ে জোবাইদা। মেহেরদের বলে, এভাবে আর কতক্ষণ রাখবে মেয়েটাকে তোমরা? ওকে এগিয়ে দিয়ে এসো এবার। এলিনা হাসতে হাসতে বলে, দাঁড়ান আন্টি, আর একটু কষ্ট করাবো শাহেরকে। আজ ওর ধৈর্যের পরীক্ষা নিয়ে ছাড়বো। হঠাৎ করে রক্তিমের গলার স্বর শোনা যায়। মহল চমকে ওঠে রক্তিমের আওয়াজ শুনে। দিনার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কিন্তু সে এখন তা করতে পারছে না। রক্তিম এসে দরজার বাইরে থেকে বলে, আপনাদের আর কতক্ষণ লাগবে? জলদি করুন, আমাদের মহারাজের মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। রানীকে এবার ছেড়ে দিন। সকলেই হেসে ওঠে রক্তিমের কথায়। রক্তিম গিয়ে শাহিরকে বলে, বন্ধু, আজ তুমি খতম। মহলাপুকে আজ যা লাগছে না। শাহির চোখ রাঙিয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলে, তুই কি আমার আগে আমার বউকে দেখে এসেছিস? তোর সাহস তো কম না রে। কপালে তো চরম দুর্ভোগ আছে রক্তিম। দাঁড়া, আমার তরবারিটা কই? আজ তো শেষ দিন, কাল না হয় ডিনার থেকে মাপ চেয়ে নেব। রক্তিম ঘরের পর্দার আড়াল হতে হতে বলে, আমার কি খেয়ে কাজ নেই নাকি? আমার বউ থাকতে আমি তোর বউকে দেখতে যাব? দুনিয়ার একমাত্র তোর বউই সুন্দরী, আর আমাদের বউ শাকচন্নি। হ্যাঁ, ধুয়ে ধুয়ে পানি খা তোর বউকে। হ্যাঁ, তাই খাবো। সে আমার ব্যক্তিগত বউ। তুই কি ঘর থেকে বের হবি এখন? রক্তিম হাসতে হাসতে বলে, আরে বন্ধু, আজ রাতে এমন মাথা গরম করলে চলবে? মাথা ঠান্ডা কর, তাহলে তো আসল কাজ। শাহির চোখ কটমট করে তাকাতে রক্তিম মুখে আঙ্গুল চেপে বাধ্য ছেলের মতো মিনমিন করে বলে, ঠিক আছে, বের হচ্ছে। শুভকামনা। মাথায় লম্বা করে দোপাট্টা টেনে মহল আস্তে আস্তে এগিয়ে যায় শাহিরের ঘরের সামনে। পেছনে ফিরে এক পলক তাকায় মেহের আর এলিনার দিকে। মেহের দাঁড়িয়ে মিষ্টি হেসে ইশারা দিয়ে মহলকে প্রবেশ করতে বলে ঘরে। দরজা ভেরানো ছিল। মহল ধীর পায়ে প্রবেশ করে শাহিরের ঘরে। ঘরে মৃদু আলো আর মৃদু অন্ধকার মিশ্রিত। পুরো ঘর জুড়ে রজনীগন্ধা আর জয়ফুলের সুবাস ছড়াচ্ছে। অতিরিক্ত সুগন্ধে মাথা ধরে যায় মহলের। ঘরের বিশাল বড় জানালা দিয়ে বাইরের জ্যোৎস্না ঢুকে পড়ছে মেঝেতে। মহল শাহিরের ঘরটা এক নজর চোখ বোলায়। মৃদু আলো, ফুলের ঘ্রাণ, স্তব্ধ রাত। আর ঘরের সাজসজ্জা দেখে মহলের কাছে মনে হয় ঘরটা যেন এক স্বপ্নলোক। শাহের হাত দুটো পেছনে মুঠো করে তার ঘরের পেছনের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক মনে আকাশ দেখছিল সে। মহলকে নিজের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য ঝটকা লাগে বুকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসির রেখা খেলে যায়। শাহের এগিয়ে যায় মহলের সামনে। মহল মাথা নুয়ে হাঁটু মুড়ে বসে পা ছুঁয়ে সালাম করে শাহেরকে। উঠে দাঁড়াতে শাহের মহলের ঘুমটাখানা তুলে দিয়ে থুতনি ধরে উঁচিয়ে মিষ্টি হেসে বলে, মাশাআল্লাহ, আমার বেগম জান। তারপর আলতো করে চুমু খায় কপালের মাঝে। হাত ধরে মহলকে বিছানায় বসিয়ে দিয়ে হাঁটু মুড়ে সে নিচে বসে। মহলের এক পা তার হাঁটুতে রেখে ঝলমলে ছোট্ট একটা বক্স বের করে সেখান থেকে একজোড়া হীরের নূপুর বের করে পরিয়ে দেয় মহলের পায়ে। পরানো শেষ হলে ঠোঁট ছোঁয়ায় পায়ে। মহল কেঁপে ওঠে, চট করে পা সরিয়ে নেয়। শাহের এক ধ্যানে তাকিয়ে থাকে মহলের দিকে। আজ প্রথম দিনের মতো নতুন করে আবারও প্রেমে পড়ে যায় শাহের। মহল আর চোখে দেখে শাহেরকে। শাহেরকে আজ অসম্ভব ভালো লাগছে তার কাছে। এই প্রথম তাকে আর স্যার মনে হচ্ছে না, সত্যিকারের একজন জমিদার দেখতে লাগছে। আর নিজেকে মনে হচ্ছে জমিদার বেগম। শাহের হাত ধরে মহলকে বারান্দায় নিয়ে যায়। সেখানে ভরা জ্যোৎস্নার টইটুম্বুর আলো উপচে পড়ছে। মহল আকাশপানে তাকিয়ে থাকে চাঁদের দিকে। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। শাহের তাকিয়ে দেখে মহলকে। মহলের দুপাট্টাখানা খুলে নিজের হাতে পেঁচিয়ে রাখে। মহল কিছু বলে না। শাহের বলে, আজ দুটো চাঁদ একসাথে দেখছে, তবে মাথার উপরে চাঁদটার থেকে আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। আর পার্থক্য হলো ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে।
কিন্তু এই চারটায় নেই। আজ সকল পার্থক্য ঘুচিয়ে দেব। মহল মাথা নুয়ে রাখে বুকের সাথে। শাহের পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মহলের, কানে কানে বিড়বিড়িয়ে বলে, অনুমতি দিলে অন্যভাবে ছুঁয়ে দেখতে চাই। মহল শক্ত করে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ধুকপুকানি তাণ্ডব শুরু হয়। ঘন ঘন শ্বাস টানে। খানিকক্ষণ স্থির থেকে মাথা নুয়ে নিচু স্বরে বলে, অনুমতি দেয়া হলো। শাহের এক মুহূর্ত দেরি না করে মহলকে চট করে নিজের দিকে ঘুরিয়ে নেয় এক টানে। আষ্টে পৃষ্ঠে লেপটে নেয় নিজের শক্তপোক্ত বক্ষ মাঝে। মহলের ছোট্ট দেহখানা কুকড়ে আসে নিমিষেই। শাহের মহলকে জড়িয়ে পরম শান্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর আলগোছে কোলের উপর তুলে নিয়ে বিছানায় নামিয়ে দেয়। আলতো স্পর্শে ছুঁয়ে দেয় মহলের তির করে কাঁপতে থাকা গোলাপি অধৈর্যরা। মুখের সামনে ঝুঁকে দু হাতে আলতো করে গাল গলিয়ে দিয়ে চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। চোখের পলকে মহলের কোমল অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয় শাহের। মুখ দাবিয়ে দেয় গলার ভাঁজে ভাঁজে। দুজোড়া উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে সারা ঘর জুড়ে। মহল চোখ মেলে তাকাতেই যেন ভুলে যায়। বুজে রাখা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। অদ্ভুত কম্পন সৃষ্টি হয় তার বুকের ভেতর। শরীরের ভর ছেড়ে দিয়ে সে মিশে যায় উন্মত্ত শাহেরের মাঝে। শবনম শাহেরের ঘর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তার মনের ভেতর আজ তুমুল ঝড় বইছে, যে ঝড় সে কোনোভাবেই থামাতে পারছে না। চোখের কোণে অশ্রু জমেছে শবনমের। যে বুকটায় আজ তার থাকার কথা ছিল, যাকে আজকের দিনে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার কথা ছিল, আজ সেখানে সামান্য অতি তুচ্ছ এক নারী এসে শাহেরকে ডুবিয়ে রেখেছে তার মোহে। শবনম উঠে ছাদে চলে যায়। দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে আর চোখে জল ফেলে। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে শবনমের। শবনম চট করে ঘুরে তাকায়। অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, কি আপনি এখানে? কি তোমার সাথে কিছু কথা আছে। শবনম বলে, মানে আপনি কে? চলে যান, না হলে কিন্তু চেঁচাবো আমি। দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার কিছু কথা আছে, শুধু তুমি শুনবে, তারপর আমি চলে যাব। শবনম ভয়ে ভয়ে বলে, কি কথা? ভোরবেলা থেকে জমিদার ভবনের সামনে গ্রামের লোকেদের ভিড় জমতে শুরু করেছে। সবাই বেশ খোশ মেজাজে একে একে জড়ো হচ্ছেন ভবনের বাইরে। নিয়ম অনুযায়ী আজকের দিনে গরিব অসহায় দুস্থ সকল ধরনের লোকের মাঝে ফসল আর বস্ত্র বিতরণ হবে। অন্যান্য সময়ের মতো আজ আর শাহজাহান সেখানে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারবেন না। আজ শাহের নিজ দায়িত্বে এই আয়োজনের ভার নিয়েছেন। তবে প্রতি সময় গ্রামের লোকেদের সকলের মন ভার থাকত। তাদের নিজেদের ফসল খাজনার দায় বা কোনো না কোনোভাবে ছলচাতুরি করে জমিদার আটকে রেখে দিত। তারপর মাথার উপর দায় চাপিয়ে দিত। সারা বছর সেই দায় তারা ভোগ করত। আর নিজেদের প্রস্তুত করা ফসল থেকে জমিদার তাদেরকে বিলিয়ে আবার খুশি করত। কিন্তু শাহের আসার পর সে এমন হতে দেয়নি। ঠিকঠাকভাবে সব দিকে খবর রেখে সে হাত চালাচ্ছে। শাহের ঘুম ভেঙে গেছে অনেক আগেই, কিন্তু মহলের ঘুম এখনো ছোটেনি। শাহের বুকের উপর পড়ে বিভোরে ঘুমোচ্ছে সে। শাহের এক মনে দেখছে আর মুচকি হাসছে। বাইরে লোকের সমাগম দেখে শাহের আলগোছে মহলকে বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে যত্ন সহকারে শুয়ে দেয়। মহল নড়ে চড়ে ওঠে, পিটপিট করে চোখ খুলে পুরো ঘরে চোখ বোলায়। নিজেকে অস্বাভাবিক অবস্থায় আবিষ্কার করে লজ্জায় শরীর সহ পুরো মাথাটা ঢেকে ফেলে চাদর টেনে। শাহের গিয়ে আলগোছে চাদরটা মুখ থেকে সরিয়ে ঠোঁট টিপে হাসি আটকিয়ে বলে, কি হয়েছে? এভাবে আড়াল করার কি আছে? বের হয়ে এসো। মহল ঘাপটি মেরে শুয়ে থাকে ওভাবেই। শাহের হাত বাড়িয়ে নামতে সাহায্য করে মহলকে। মহল কুকড়ে যাওয়া অবস্থায় ধীর গতিতে বিছানা থেকে নেমে মেঝেতে পা ফেলতেই ধপ করে পড়ে যায় মেঝেতে। শাহের তৎক্ষণাৎ কোলের উপর তুলে নিয়ে বিছানায় গিয়ে আবারও শুয়ে দেয় মহলকে। আরো খানিকটা আরাম করতে বলে সে চলে যায় তৈরি হতে। শাহের নিচে এসে ভবনের বাইরে সকলের সামনে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে হাত দুটো পেছনে মুঠো করে রেখে জমিদার ভঙ্গিতে উঁচু গলায় বলতে থাকে, আমি খান শাহের ইফতেখার। আজ থেকে নতুন জমিদার হিসেবে আমি আপনাদের সকল দায়িত্ব বহন করার প্রতিজ্ঞা করছি। আপনাদের সকল দুর্দিনে আমাকে পাশে পাবেন। আজ থেকে আপনাদের উপর থেকে সকল জমির খাজনা মওকুফ করা হলো। আর নতুন খাজনা ধার্য হিসেবে আগের তুলনায় পরিমাণ 3 ভাগের 1 ভাগ করা হলো। এছাড়া এতদিন যে জুলুম অত্যাচার করে জোরপূর্বক আপনাদের থেকে অবৈধভাবে ফসল ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি মূল্য বিনিময় করে তার সব পরিশোধ করে দেব নিজ দায়িত্বে। এতদিন মহাজনের কাছ থেকে আপনারা যে কঠিন শর্তের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে এসেছেন,
ফলে আপনাদের সর্বহারা হতে হয়েছে। এখন থেকে তার হতে দেওয়া হবে না। বাদ বাকি সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে করা হবে। এবার আমি আপনাদের মাঝে কিছু উপহার বিলিয়ে দিতে চাই। সকলের মুখে শাহেরের নাম জয়ধ্বনি শুরু হয়ে যায়। সবাই বেশ উৎফুল্ল হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। খুশিতে কেঁদে কেঁদে এগিয়ে অনেকেই শাহেরের পা ছুঁয়ে সালাম করে। শাহের নিজেও বেশ খুশ মেজাজে বিতরণ করতে থাকে উপহার। শাহেরের চাচা শাহজামান এগিয়ে এসে খান অমরিয়ানকে বলে, দেখছেন বাবা, আপনার নাতির ব্যাগ কল্পনা দেখুন। এভাবে নাকি সে জমিদারি ধরে রাখবে। ওর বয়স কম, এখনো সব কিছু বোঝে না, তাই এমন ভালো মানুষই দেখাচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না, ওকে সাবধান করতে হবে। খান অমরিয়ান বলে। মোহল দরজা ধরে দাঁড়িয়ে ভবনের নিচের কার্যক্রম দেখে যাচ্ছিল। লাল টুকটুকে জামদানি একটা শাড়ি পরেছে সে। লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে পিঠের ওপর। হঠাৎ নিঃশব্দে শাহের ঘরে ঢুকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মোহলের। চুলগুলো সরিয়ে দিয়ে বিন্দু বিন্দু পানি জমা পিঠখানায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, এখন কি একটু শরীর ভালো লাগছে? মোহল নিচু স্বরে বলে। শাহের মোহলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অধর জোড়ায় আলতো ঠোঁট ছুঁয়ে বলে, অতিথিশালায় তোমার জন্য একজন অপেক্ষা করছে। মোহল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কে? শাহের বলে, বলবো, তার আগে আমাকে নিচে থেকে একটা। মোহল বুঝতে পেরে মুখ ঘুরিয়ে ফেলে। শাহের আবারও মোহলকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি হলো, পাবো না? মোহল বলে, আগে বলুন কে অপেক্ষা করছে? তোমার দিন আপা, দিনে এসেছে বুঝছো, রক্তিম সাথে নিয়ে এসছে। মোহলের চোখ মুখে খুশিতে চকচক করে ওঠে, উৎফুল্ল হয়ে বলে, নিয়ে চলুন, এক্ষুনি যাবো আমি। শাহের খপ করে মোহলের হাতটা ধরে বলে, আগে নিজের কথা রাখো, তারপর যেতে দেব। মোহল দাঁত দিয়ে নখ কেটে মাথা নিচু করে বলে, রাতে। শাহের শয়তানি হেসে বলে, ঠিক আছে, মনে থাকে জানো, ভুলে গেলে কিন্তু রক্ষে নেই। মোহল আজ শখের বসে জমিদার বাড়ির স্নানঘাটে নেমেছে, মূলত সকলের জোড়াজুড়িতে। সাথে মেহের, রেনুকা, এলিনা, দিনাও আছে। মোহল স্নানঘাটে রোদের মতো ঝকঝকে পানিতে গা ভেজাচ্ছে। শাবনাম দাঁড়িয়ে আছে দূরে। তারও ইচ্ছে করছিল ওদের সাথে পানিতে নামতে, কিন্তু সে মোহলের কারণে নামছে না। রেনুকা উঠে গিয়ে জোর করে শাবনামকে পানিতে নামাতে নামাতে বলে, এসো না, আমাদের সাথে অনেক মজা হবে। শাবনাম অনিচ্ছা সত্ত্বেও নেমে পড়ে। মোহলকে দেখে তার গা জ্বলে যাচ্ছে। মোহল দিনার সাথে মন খুলে হেসে মজা করছিল। আজ এতদিন পর মোহলকে এমন সুখে দেখে দিনার বেশ ভালো লাগছে। মোহলেরও দিনাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। দিনা আর রক্তিমের বিষয়টা মিটমাট হয়ে গেছে মোহলের বিয়ের পরপরই। মেহের মজার ছলে মোহলকে বলে, আজ ভাবিজানকে বেশ খুশি মনে হচ্ছে। শায়ের ভাইজানকেও দেখলাম মন মেজাজ বেশ উৎফুল্ল। কাহিনী কি ভাবি? মোহলের হাসি থেমে যায়। কাচুমাচু দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে থাকে নিজ মনে। মোহলের দিকে বেশ ভালোভাবে পরখ করে শাবনাম। পানিতে মোহলের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, শরীরে ঠিকভাবে ধরে রাখতে পারছে না। মোহলের ক্ষত চিহ্নিত অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি যেতেই তার চোখ জ্বলে ওঠে। শাবনামের বুকের ভেতর নতুন করে যেন আরো একবার ঝড় শুরু হয়ে যায়। শাহেরের দেওয়া ভালোবাসার চিহ্ন মোহলের শরীর জুড়ে ছেয়ে আছে, আর শাবনাম তা দেখে চোখ বুজে সহ্য করে যাচ্ছে। মোহলের প্রতি ভীষণ রাগ জন্মায় শাবনামের। সে বারবার চলে যেতে চেয়েছে, কিন্তু শাহেরকে পাওয়ার মিথ্যে আশা বুকে রেখে তাকে ফেলে যেতে মন বাধা দিচ্ছে শাবনামের। গোসল শেষ করে সকলেই উঠে আসে ঘাট থেকে। শরীরে চাদর জড়িয়ে ঢেকে নিয়ে পা বাড়ায় ভবনের উদ্দেশ্যে। মোহল সবার শেষে আস্তে ধীরে উঠতে নিয়ে পা পিছলে আবারও পড়ে যায় পানিতে। হঠাৎ করে পড়ে যাওয়ায় নাক মুখে পানি ঢুকে জোরে জোরে কাশতে থাকে। পুকুরের গভীরতা বেশি হওয়ায় মোহল অনেকটাই ডুবে যাওয়ার মতো হয়ে পড়ে। পুরো শরীর জুড়ে ব্যথা থাকার কারণে সাঁতার কাটতে কষ্ট হয় তার। মেহেরা সবাই ভয় পেয়ে যায়, দৌড়ে এগিয়ে যায় মোহলের কাছে। খানিকটা দূরে শাহের, রক্তিম আর রেদোয়ান দাঁড়িয়েছিল। ভবন ঘুরে দেখছিল তারা। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়ে যায় শাহেরের। এক দৌড়ে ছুটে এসে পানিতে লাফ দিয়ে নেমে মোহলকে কোলের ওপর তুলে এক হাতে পানি আগলে ধীরে ধীরে উঠে আসে। শাহেরের গলা জড়িয়ে শক্ত করে ধরে আছে মোহল। জোরে জোরে কাশছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। শাহের মোহলকে কোলে রেখেই তার শাড়িটা দিয়ে ভালো করে পেঁচিয়ে ঢেকে নিয়ে মেহেরদের দিকে এগিয়ে যায়। ভীষণ জোরে একটা ধমক দিয়ে মেহেরকে বলে, পুকুরে নামাচ্ছিস কেন ওকে? এখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমি না দেখলে কি করতে তোরা? একটাও তো সাঁতার জানিস না। মেহের ভয়ে ভয়ে মাথা নিচু করে বলে,
ভুল হয়ে গেছে ভাইজান। ভাবিজান সাঁতার জেনেই আমি তাকে নামতে বলেছিলাম। শাহের আর কিছু বলে না, সোজা নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। মহলকে নিয়ে সোজা শুয়ে দেয় বিছানায়। মহল এখনো খুক খুক করে কেশে যাচ্ছে। শাহের ধমক দিয়ে বলে, একটাও শব্দ না, কাশি চেপে রাখবে একদম। কার অনুমতি নিয়ে পুকুরে নেমেছিলে? অসুস্থ জেনে নেমেছ, কলছাও সে? এতটুক বুদ্ধি শুদ্ধি হয়নি? হ্যাঁ, কি হয়েছে তখনই? মহল হাত দিয়ে মুখ চেপে ধরে কাশি আটকানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। শাহের তোয়ালে এনে মাথা মুছে দিতে দিতে মহলের মুখ থেকে হাতটা সরিয়ে বলে, মরে যাবে তো আজব। কাশি চেপে রাখতে বলেছে বলে তাই করতে হবে? বোকা কোথাকার। শাহের আলমারি থেকে শুকনো একটা কাপড় বের করে মহলের কাছে যেতে মহল ছো মেরে কাপড়টা শাহের হাত থেকে নিয়ে নেয়। শাহের হা হয়ে বলে, কি হলো এটা? আমি পরে নিতে পারবো, আপনি যান। শাহের চোখ রাঙিয়ে মহলের থেকে শাড়িটা ছো মেরে নিয়ে বলে, আমার ঘর, আমাকে বের করে দিচ্ছ? যাব না। আর শাড়ি এভাবে কেড়ে নিয়েও লাভ নেই। আমি শাড়ি পরে দেব, উঠে এসো। মহল চুপচাপ বসে থাকে, নড়ে চড়ে না। শাহের মহলকে টেনে ধরে দাঁড় করিয়ে দেয় মেঝেতে। পরনের ভেজা কাপড়খানা বদলে দিতে গেলে মহল দু হাতে চোখ মুখ ঢেকে রাখে চাপ দিয়ে। শাহের কোমর থেকে ভেজা কাপড় সরিয়ে আনতে আনতে বলে, সবসময় তো জোরে জোরে কিন্তু বরদাস্ত করবো না আমি। আমার এসবে দ্রুত অভ্যস্ত হয়ে নাও, না হলে কিন্তু। মহল হাত দুটো নামিয়ে ফেলে মুখ থেকে। শাহের ঠোঁট কামড়ে হেসে একটানে কাছে নিয়ে ঠোঁট ডুবিয়ে দেয় তার ভেজা অধর জোড়ায়। সাজবেলা ভবনের ছাদের এক প্রান্তে আড্ডা জমে উঠেছে রেণুকাদের। দাসীরা মহলকে নিয়ে গেছে সেখানে। শাহের রক্তিমরা ছাদের অন্য প্রান্তে বসে নিজেরাও গল্প জুড়ে দিয়েছে। আজকাল শাহের মন মেজাজ খুব প্রফুল্ল থাকায় সে বাল্যকালের মতো বন্ধু বান্ধব নিয়ে মজা মশকরায় মন বসিয়েছে। জমিদার ভবনও এখন যেন আস্তে আস্তে সব পুরনো সংস্কৃতি ভেঙে আধুনিক হয়ে উঠছে শাহের ছোঁয়ায়। সকলেই এত আনন্দ করছে, কিন্তু মেহের নেই। শাহের একবার রেণুকাকে ডেকে জিজ্ঞেস করে মেহেরের কথা। রেণুকা বলে মেহের নিজের ঘরে আছে, তার মন ভালো নেই। শাহের আন্দাজ করতে পারে তার আদরের অতি স্নেহের ছোট্ট বোনটির মন খারাপ হয়েছে তার ধমক খাওয়ার পরে। শাহের মেহেরের ঘরের দরজার সামনে গিয়ে কেশে বলে, মেহু, ঘরে আছিস? মেহেরের মন খারাপ দূর হয়ে যায়। শাহের যখন খুব আদর করে ডাকে তখন মেহেরকে মেহু বলে। মেহের ঘরে শুয়েছিল। শাহেরের ডাকে সে জলদি করে উঠে বলে, এসো ভাইজান। মেহু, তোর ঘরটা ভূতের ঘরের মতো কেন রে? আলো কম, তোকে তো দেখতেই পাচ্ছি না। কোথায় তুই? মেহের শাহেরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু শাহেরের মশকরাতে মেহের বলে, আমি কোথায় ভাইজান বুঝতে পারছি না, এত অন্ধকার কেন? হেসে ওঠে দুজনে। শাহের মাথায় হাত বুলিয়ে বলে, রাগ করেছিস? না ভাইজান, কিন্তু নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি জানতাম এমন হবে তাহলে ভাবিকে। থাক, হয়েছে, এখন ছাদে চল, মহল অপেক্ষা করছে তোর জন্য। মেহের বলে, ভাইজান তুমি কত ভালোবাসো ভাবিজানকে, কিন্তু শবনমকে নিয়ে তোমার সাথে আজ দাদাজানের ঘরে বড় চাচার বাবা বিয়ের কথা তুলেছে। শবনমকে বিয়ে করো না ভাইজান, ভাবি খুব কষ্ট পাবে। সে নিজেও তোমাকে খুব ভালোবাসে। শাহের দীর্ঘশ্বাস ছাড়ে। দুশ্চিন্তার ছাপ কপালের মধ্যে জেগে ওঠে। কিভাবে সব ঠিক করবে বুঝতে পারে না। সন্ধে পেরিয়ে রাত নামতেই মহলকে ডেকে এক দাসী বলে, বড় বেগম যান তাকে ভবনের পেছনে শালবাগানে যেতে বলেছে। সেখানে একটা ঔষধি গাছ পাওয়া যায়, তা এনে রস করে বড় বেগমের পায়ে মালিশ করতে হবে। মহল বলে সে রাতে কিভাবে একা যাবে শালবাগানে। দাসী বলে তার সাথে যাবে সে। মহল দ্বিধাদ্বন্দ্ব করে, রাজি হতে চায় না। একবার শাহেরকে জানিয়ে যেতে চায়, শাহের ছিল না। সে রাজসভার আসনে সকলের সাথে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। দাসী বলে এটা নাকি মহলকেই করতে বলা হয়েছে। বড় বেগম আদেশ করেছেন। মহল পা চালায় দাসীর সাথে। ভবন পার হয়ে ঢুকে পড়ে শালবনে, হাতে একটা বড় মোমবাতি। মহল কিছুটা ভেতরে এগিয়ে দাসীর দিকে তাকিয়ে বলে, আমার খুব ভয় করছে, ফিরে চলুন, সকালে আসবো। দাসী ধমকে উঠে বলে, রাতেই নিতে হবে, সকাল নিয়ম নেই। মহল ভয়ে ভয়ে পা টিপে এগোতে থাকে। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, নিরিবিলি শালবন। পায়ের নিচে শুধু শুকনো পাতার মরমরে আওয়াজ হচ্ছে। মহল পেছন ফিরে তাকিয়ে দেখে দাসী নেই। মহল ভয়ে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ কেউ একজন মহলকে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বনের ভেতরটায়।
মহল সর্বশক্তি খাটিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। হঠাৎ শালবাগানের মাঝখানে নিয়ে মহলকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই মানুষটি। লম্বা মতন এক পুরুষ মানুষ, মুখে ওড়না চেপে ঢেকে রাখা হয়েছে তার মুখ। মহলের দিকে এগিয়ে বড় একটা রামদা বের করে গলায় ধরে লোকটা। মহল জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, কে আপনি? আমাকে কেন মেরে ফেলতে চান? ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। মহল কাকুতি মিনতি করতে থাকে লোকটার পায়ে পড়ে, কিন্তু লোকটা মহলের দিকে ঝুঁকে বলে, তোর স্বামীকে মারতে চাই, কিন্তু অনেক চেষ্টা করেও পারছে না। খবর পেয়েছি একমাত্র তুই নাকি তোর স্বামীর প্রাণ ভোমরা, তাই আজ তোকে শেষ করে ওকে ঘায়াল করব, তারপর আস্তে করে প্রাণটা নিয়ে নিব তোর স্বামীর। মহল ভয়ে সিটকে যায়, চোখ বড় বড় করে ভয়ার্তভাবে তাকিয়ে বলে, এমন করবেন না, হাত জোর করছি। ওনার কোনো ক্ষতি করবেন না, দয়া করুন। কি করেছে সে? তার সাজা আমাকে দিন, কিন্তু তাকে ক্ষমা করে দিন। বলে মহল আবারও জোরে জোরে চিল্লাতে শুরু করে। লোকটা মহলের মুখ চেপে ধরে বলে, শব্দ করবি তো এক কোপে কল্লাটা নামিয়ে দিব। তোকে মারার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই। মারতে খুব কষ্ট হচ্ছে, বুঝেছিস? এত সুন্দর তুই, তা তো জানতাম না। যাবি আমার সাথে? বলে লোকটা মহলের বুকের ওপর ঝুঁকে কুদৃষ্টিতে দেখতে থাকে। মহল ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্ধকারে দৌড়াতে শুরু করে এলোমেলো ভাবে। পেছন পেছন দৌড়াতে থাকে লোকটিও। শাহের রাজসভার আসন থেকে বের হয়ে শাবনামের ঘরের সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসতে পারি? ভেতর থেকে শাবনাম বলে, আসুন, কি বলতে এসেছেন? শাহের বলে, হ্যাঁ, সোজা কথা বলতে এসেছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বাবা আর দাদাজানকে বলে এসছে আমি বিবাহিত একজন পুরুষ, আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে নিয়েই থাকতে চাই সারা জীবন। আমার বেগমকে ছাড়া অন্য কোনো নারীর প্রয়োজন বোধ আমি করি না, করবো না। আশা করি এরপর আপনারা আর এই বিষয়ে কথা বলবেন না, আর যত দ্রুত সম্ভব আপনি চলে যান নিজের বাড়িতে। বলে শাহের ঘর থেকে বের হতেই দৌড়ে আসে রেণুকা। হাঁপাতে হাঁপাতে বলে, ভাইজান, একটু আগে ভাবিজানকে শালবনের দিকে ঢুকতে দেখা গেছে এক দাসীর সাথে। চাচি যান নাকি বলেছেন ঔষধি কাজ আনতে, কিন্তু চাচি বলেছে সে বলেনি এমন কিছু। যে দাসীর সাথে যেতে দেখা গেছে সেও আর ভবনে আসেনি। আমি তোমাকে বলতে চেয়েছি তখন থেকে, কিন্তু তুমি রাজসভার আসনে ছিলে বলে অপেক্ষা করছিলাম। রোকসানা দৌড়ে এসে বলে, আমি তো এমন কিছু বলিনি কোনো দাসীকে। তাহলে শাহের, তুমি একবার যাবে ওই দিকটায়? গলা শুকিয়ে যায় শাহেরের, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। বুকের ভেতর ধক ধক শুরু হয়। শাবনামের দিকে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে যায় শালবনের ভেতর। মহলকে শুয়ে রাখা হয়েছে বিছানার মধ্যিখানে। পাশে বসে আছে শাহের সহ অন্য সকলেই। মহলের জ্ঞান নেই, পুরো শরীর রক্তাক্ত অবশ। গলায় হালকা কেটে গেছে, বা হাতের মাঝ বরাবর অনেকখানি কেটে রক্ত ঝরছে সেখান থেকে। শাড়ির আঁচল রক্তে ভেজা, কপালের এক পাশে হালকা ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। শাহের মলিন মুখে মহলের হাতের আঙ্গুল ধরে চুমু খায়। চোখের কোণে পানি জমে আছে তার। বুকের ভেতর তোলপাড় এখনো থামেনি। বারবার মহলকে চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছে না সে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে শাহের। মহলের জ্ঞান না ফেরা অবধি কোনোভাবেই মন শান্ত হচ্ছে না তার। শাহের হাত মুঠো করে জোরে একটা আঘাত করে জানালার কপাটে। সকলেই ভয় পেয়ে যায়। চোখ দুটো গনগনে আগুনের ন্যায় জ্বলছে তার। রাগে ক্ষোভে সে তছনছ করে ফেলতে চাইছে জমিদার বাড়ির সাথে সম্পৃক্ত সমস্ত কিছু। শাহের আবার মহলের কাছে এসে বসে মহলের গালে হাত রেখে বলে, মহল, তাকো একবার, দেখো দিকে মহল। পাশে থেকে রোকসানা বলে, এত অস্থির হয়ে পড়লো না শাহের। তেমন যেন কোনো ক্ষতি হয়নি, এটাই শুক্রিয়া। তার আগেই তুমি ওকে পেয়েছিলে। এখন উঠে এসো ওর কাছ থেকে। ডাক্তারকে দেখতে দাও, উনি বাইরে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আর যত দ্রুত সম্ভব মিহিরকে খুঁজে বের করার ব্যবস্থা করো। শাহের উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলে, আমি সব থেকে লোক লাগিয়েছি আম্মা। সব রকমের চেষ্টা চালানো হচ্ছে মেয়েরকে খুঁজতে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি চাচিমা রেণুকাকে ধৈর্য ধরতে বলুন, ওকে আমি খুঁজে আনবো যেভাবেই হোক। বলে শাহের তারা চাচা শাহজামানের ঘরে পা বাড়ায়। হুড়মুড় করে ঘরে ঢুকে শাহজামানকে টেনে এনে পাঞ্জাবির কলার ধরে বলে, লজ্জা করো না আপনার এমন কুকর্ম চালাতে? আমার ক্ষতি করতে গিয়ে আপনি কত বড় বিপদ ডেকে এনেছেন নিজের মেয়ের। যদি মেয়েরকে খুঁজে না পাওয়া যায় আর মহল সুস্থ না হয়ে ওঠে, আপনাকে আমি চার মেরে ফেলবো চাচা যান। শাহজামান হালকা কাপা গলায় চেঁচিয়ে বলে, সাবধানে কথা বলো শাহের, সীমা অতিক্রম করো না, উল্টাপাল্টা কথা বন্ধ করো।
আমি এসব কিছুই জানি না। আমাকে কিসের ভিত্তিতে জড়াচ্ছ এখানে? কি প্রমাণ আছে এর? শাহের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে, প্রমাণ আছে বলেই বলছে। শুধু মহল সুস্থ হয়ে উঠুক আর মেহেরকে খুঁজে পাই, তারপর আপনার সব কুকুরটি বের করবো আমি। শাহের বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে। বিকেল থেকে জমিদার ভবনের আসর ঘরে নর্তকীদের আয়োজন শুরু হয়ে যায়, কিন্তু মেহেরের দুশ্চিন্তায় আজ ভবনের কোনো পুরুষের সেদিকে মন নেই। শাহের রাগ যেন বাড়তে থাকে এসব কাণ্ড দেখে। একদিকে দুশ্চিন্তা, অন্যদিকে সমস্ত কুকর্ম দেখে শাহের মাথা খারাপ হয়ে যায়। রাগে ফুসফুস করতে থাকে শাহের। ছাদের ওপর দাঁড়িয়ে পায়চারি করতে করতে কী সব চিন্তা করছিল সে। হঠাৎ শাবনাম ছাদে উঠে শাহের পাশে দাঁড়ায়। শাবনামের পরনে আজ লাল রঙা মসলিন শাড়ি, খোলা চুল, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে টকটকে লিপস্টিক। শাবনাম গা ঘেঁষে দাঁড়ায় শাহের। শাহের বিরক্ত আর রাগ মিশ্রিত মুখে বলে, আসল ঘরে যাওয়ার শখ জেগেছে মনে হচ্ছে। বলে এসে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে চলে আসতে যায় ছাদ থেকে। শাবনাম ছো মেরে শাহের হাতটা টেনে ধরে কাকতি মিনতি করে বলে, যাবেন না দয়া করে, জানি আপনার মন মেজাজ ঠিক নেই, আমাকে একটু সুযোগ দিন আপনার কাছে আসার, সুখে ভরিয়ে দিব আপনাকে। শাহের চোয়াল শক্ত করে ভ্রুকুচকে গমগমে কণ্ঠে বলে, খবরদার এই ভুল করতে যাবেন না স্বপ্ন, তাহলে আমার সর্বোচ্চ খারাপ রূপটা দেখবেন। ভুলে আমার কাছে আসতে চেষ্টা করবেন না, আবারও সাবধান করে দিলাম। নূরমহলকে ছাড়তে হবে না আপনার, আমাকেও বিয়ে করতে হবে না, শুধু আপনার কাছে নিজের প্রয়োজনে রেখে দিন শাহের। বলে শাহেরকে জাপটে ধরে বুকের ভেতর মুখ দাবিয়ে দেয় শাবনাম। শাহের ঝাড়ি মেরে শাবনামকে ছাড়িয়ে দিয়ে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় শাবনামের গালে। তারপর গর্জে উঠে বলে, শালি, তুই এতদিন এ চেয়েছিস আমাকে? আমাকে কি তোর চরিত্রহীন পুরুষ মনে হয়? চল, তোর যৌবনে সব খায়েশ আজ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বলে শাহের টানতে টানতে শাবনামকে নিয়ে আসর ঘরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। শাবনাম মুখ চেপে কাঁদতে থাকে। কিছুক্ষণ আগে মহলের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকে সে ভয় কুকড়ে যাচ্ছে আর মেহেরের কথা বলে বলে কান্না করছে। শাহের এদিক সেদিক খোঁজ করেও মেহেরের খোঁজ এখনো আনতে পারেনি। দুশ্চিন্তায় তার মাথা কাজ করছে না। মহলের কাছে গিয়ে শাহের আস্তে ধীরে সব জানতে চাইলে মহল বলে কাল রাতের সব ঘটনা। মহল যখন দৌড়াতে শুরু করে তখন ওই লোকটা মহলকে ধরে ফেলে, টেনে নিয়ে যেতে থাকে গভীর অন্ধকারে, আরো দূরে। কিন্তু হঠাৎ মেহের যেতে দেখে মহলকে। সে ছাদে ছিল। তার সন্দেহ হয় মহলকে দাসীর সাথে বনে ঢুকতে দেখে। বিপদের আঁচ পেয়ে মেহের অনুসরণ করে নিজেও ঢুকে পড়ে শালবনের ভেতর। শাহেরকে সে ডাকতে পারেনি, সে রাজসভায় ছিল বলে। মেহের মোমবাতি হাতে মহলকে খুঁজতে খুঁজতে চিল্লাতে থাকে মহলের নাম ধরে। হঠাৎ মহলকে ওই লোকটাকে টানতে দেখে মেহের দৌড়ে গিয়ে মহলকে ছাড়ানোর চেষ্টা করে আর জোরে জোরে চিল্লাতে থাকে। ধস্তাধস্তি শুরু হয়ে যায় তিনজনের মাঝে। হঠাৎ করে লোকটা রামদা দিয়ে মহলকে কোপ দিতে গেলে মেহের তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাথে সাথে মেহেরের কাঁধে বসে যায় কোপ। পেছন থেকে আরো একজন এসে মেহেরের মাথায় শক্ত একটা লাঠি দিয়ে বাড়ি দিলে মেহের লটিয়ে পড়ে মাটিতে। মহল গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। মহলকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় লোকটা। মহলের মাথা গিয়ে বাড়ি খায় গাছের সাথে। অমনি মহল মাটিতে পড়ে যায়। তারপর পরই শাহেরের আওয়াজ টের পেয়ে মহলকে ফেলেই দৌড়ে পালিয়ে যায় লোক দুটো। শাহের গিয়ে মহলকে কোলে তুলতেই মহল নিভু নিভু চোখে আর প্রচন্ড ভয়ের তো স্বরে আস্তে করে বলে, মেহেরাপা। পুরো কথা শেষ না করে মহল হাত পা ছেড়ে অচেতন হয়ে পড়ে থাকে শাহেরের বুকে। শাহের এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজেও আর মেহেরকে পায় না। মহলের বয়ান শোনার পর সকলেই ভয় পেয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে একে অপরের দিকে। রেণুকা আর জোবাইদা হাউমাউ করে কাঁদতে থাকে মেহেরের জন্য। রেণুকা তেড়ে এসে মহলকে শাসিয়ে বলে, তোমার জন্য সব হয়েছে, তোমাকে রক্ষা করতে গিয়ে মেহেরের আজ এই দশা। কে জানে কি হয়েছে ওর, কোথায় আছে এখন কে জানে। যদি আমার বোনের কিছু হয় খুন করে ফেলবো তোমাকে মহল। শাহের ক্ষেপে রেণুকার দিকে উল্টে তেড়ে এসে বলে, সাবধানে কথা বলো রেণুকা, সম্পর্কে তোর ভাবি হয় সে। মেপে কথা বলবে ওর সাথে, তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওকে দোষ দেওয়ার আগে নিজের বাপকে গিয়ে ধর, তার জন্য সবকিছু হয়েছে। সবাই ভীষণ অবাক হয়ে যায় শাহেরের কথায়। শাহেরকে সবাই জিজ্ঞেস করলে সে বলে সব বলবে, তার আগে মেহেরকে খুঁজে আনতে হবে। শাহের বের হতে নিলে মহল হাত ধরে আস্তে করে বলে, শুনুন, ওখানে যে দুজন লোক ছিল তাদের মাঝে একজনকে খুব পরিচিত মনে হচ্ছিল। তার মুখটাও ঢাকা ছিল, কিন্তু তবুও বেশ পরিচিত লাগছিল, কণ্ঠস্বরও চেনা।
শাহের মহলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে কেমন পরিচিত, কে ছিল? মহল থেমে থেমে উত্তর দেয়, আপনার বন্ধুর মতো, মীর ভাইয়ার মতো লাগছিল। শাহের চল শক্ত হয়ে যায়, চোখের মাঝে যেন অগ্নির শিখা জ্বলে ওঠে। সাপের মতো ফুসফুস করে বলে, কিছু করেছে তোমার সাথে? ছুঁয়েছে তোমাকে? কি হলো বলো? মহল ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বলে, চেষ্টা করেছিল অনেক, কিন্তু আমি দৌড়তে শুরু করি, আমায় ধরতে পারিনি। যখন ধরেছিল তার আগে আপনার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। শাহের উঠে দাঁড়িয়ে দরজায় কষে একটা লাথি মেরে চিৎকার করে উঠে রাগের ঠেলায়, মীরের বাচ্চা, মাকের পেটের নষ্ট বীজ, তোর মতো কীটের দাঁত আমি ভেঙে দেবো শুয়োরের বাচ্চা। একবার তুই বেঁচে গেছিস আমার হাত থেকে, তোর বিশেষজ্ঞ হারানোর জন্য এবার প্রস্তুত হচ্ছে আনোয়ার। মহল সহ উপস্থিত সকলে আঁতকে ওঠে শাহেরের গর্জনে। শাহের ধপাধপ পা ফেলে অস্ত্রাগার থেকে কাঠের একটা বক্স খুলে সেখান থেকে বিশাল বড় একটা ডামদা বের করে হনহন করে চলে যায় বাইরে। দিনা মহলের পাশেই ছিল, তার কাল চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মহল যেতে দেয়নি। দিনা এসে মহলের পাশে বসে বলে, মীর ছেলেটা এর আগে তোর ক্ষতি করতে চেয়েছিল। আমাদের যেদিন বিয়ে হয় শাহের ভাইয়ের বাড়িতে ছিলাম সেই দিন। শাহের ভাইয়ের বন্ধুরা সেদিন সাক্ষী হিসেবে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। শুধু মীর এসেছিল গভীর রাতে। তুই বারান্দায় শুয়েছিলি। মীর তোর কাছে যেতে চেষ্টা করেছিল খারাপ উদ্দেশ্য নিয়ে। সেই দিন শাহের ভাই ওকে শিমুলতলা নিয়ে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়েছিল। মারতে মারতে মেরেই ফেলেছিল প্রায়। রক্তিম জানলা দিয়ে দেখিয়ে দৌড়ে গিয়ে ওকে ছাড়িয়ে নেয় শাহের ভাইয়ের হাত থেকে। শাহের ভাই রাগে মীরের চোখ প্রচণ্ড আঘাত করেছিল, রক্ত ঝরেছিল মীরের চোখ দিয়ে। শুনেছি এক চোখের বেশি কিছু অংশ নষ্ট হয়ে গেছে তার। খুব কষ্টেই সেদিন রক্তিম বাঁচিয়ে দিয়েছিল মীরকে। জমিদার ভবনে যেন আজ পূর্ণিমা চাঁদ মুছে গিয়ে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে। বাড়ির প্রতিটি দেওয়াল যেন কাছে, প্রতিটি বাতাস একটাই নাম কেবল আর্তনাদ করে যাচ্ছে, মেহের মেহের। মেহের নেই, তার স্নিগ্ধ ফুলের মতো দেহখানা রক্তাক্ত নিথর হয়ে পড়ে আছে ভবনের বাইরে সবুজ ঘাসের ওপর। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন জমিদার বাড়ির সকলের হৃদয়ে তীরের মতো বিঁধে গিয়ে রক্তক্ষরণ করিয়ে যাচ্ছে ক্রমাগত। চিরশান্ত ঘুমে ঢলে পড়া মেহের যেন আজ নিয়ে গেছে সকলের প্রাণের স্পন্দন। তার রক্তমাখা নিথর দেহ দেখে মনে হয় স্বর্গেরও আজ এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মেহের নেই, এই অমোঘ সত্যটা যেন প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরোধ করে যাচ্ছে। মেহেরের দেহপাশে সকলেই ঘিরে দাঁড়িয়ে আর্তনাদ করে যাচ্ছে। জোবাইদা রেণুকা বুক চাপড়ে কেঁদে যাচ্ছে মেহেরকে বুকে জড়িয়ে। মহল মাটিতে বসে হাউমাউ করে কেঁদে চলেছে অবিরাম। পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শাহের, তার চোখে প্রতিশোধের আগুন, আর এক ফোঁটা বেদনা নোনা জল গড়িয়ে পড়ছে টপ করে। শাহের তার চাচা শাহজামানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, চোখ দিয়ে যেন জ্বালিয়ে দিচ্ছে তাকে। শাহজামান দূরে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। একটু পর শাহের পাঠানো লোকগুলো ফিরে আসে মীর আর সাথে ওই লোকটাকে ধরে নিয়ে শাহের পায়ের সামনে এনে ফেলে দেয় তাদের। শাহের প্রথমে মীরকে টেনে তুলে নাক বরাবর দুটো ঘুষি দিতেই নাক ফেটে রক্ত পড়তে থাকে মীরের। তারপর অন্য লোকটাকে কষে লাথি মারতে মারতে বলে, রাজবীর তোর নাম না? জমিদার হতে চেয়েছিলে? নরপিশাচ তুই। মেহের তোর সৎবোন হলেও তোর বোন হয়, তুই কিভাবে পারলি এই নিষ্পাপ মেয়েটির প্রাণ কেড়ে নিতে? অভিশপ্ত জানোয়ার, নর্দমার কীট, তোকে কেটে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। বলে শাহের নাকে মুখে আঘাত করতে থাকে রাজবীরের। তারপর রাম দা দিয়ে রাজবীরের গলায় চালাতে রাজবীর বলে, সব দোষ তোমার চাচার শাহের ইফতেখার। আমি জমিদার হতে চাইনি, উনি আমাকে লোভ দেখিয়ে এই বাড়িতে এনেছে। বহুদিন ধরে তোমাকে শেষ করতে চাইছে। আমি নজরে নজরে রাখছিলাম তোমাকে, কিন্তু সুযোগ পেয়েও পাইনি। শবনমকে নিজের দলে নিতে চেয়েছিলাম, কিন্তু শবনম তোমার ক্ষতি চায়নি, সে দলে আসেনি। তোমার বউকে ভুলিয়ে শালবনে নিয়ে যাওয়া সব তোমার চাচার সাজানো পরিকল্পনা। তোমার বাবার পরে তোমার চাচা বসতে চেয়েছিল জমিদার আসনে, কিন্তু তোমার দাদা বংশের বাতি বানিয়ে তোমাকে বসিয়ে দিল সে আসনে। এই জন্যই শাহজামান তোমাকে শেষ করতে চেয়েছিল। আমি তার অবৈধ সন্তান, সে কখনো আমাকে মেনে নেয়নি, কিন্তু প্রয়োজনে কাজে লাগাতে চেয়েছিল, লোভে ফেলেছিল যাতে তোমাকে শেষ করে আমি ফিরে আসি এই বাড়িতে নিজের অধিকার নিয়ে, তারপর আসন গ্রহণ করি আমি। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তোমার চাচা সব সম্পত্তি, জমিদারির রাজস্ব সব কিছু ভোগ করতে চেয়েছিল। খান অমরিয়ান, শাহজামান সহ উপস্থিত সকলে ভীষণ অবাক হয়ে যায় রাজবীরের কথা শুনে। শাহের রাজবীরের অন্ডকোষ বরাবর লাথি দিয়ে বলে,
জমিদার আসন আমি তোকে ভেতর দিয়ে ঠকিয়ে দেবো, কুত্তার বাচ্চা। তুই বিনিময়ে আমার বোনকে ফিরিয়ে দে। ওকে মারলি কেন? আমাকে ঘায়ল করতে তুই মহলকে ধরেছিস? বুঝলাম, মেহের তোর বোন হয়, ওকে কেন মারলি বল। রাজবীর ভয়ে ভয়ে বলে, আমি মেহেরকে মারতে চাইনি। তোমার বউ যখন চেঁচাচ্ছিল আমি ওকে কোপ বসাতে গিয়েছিলাম, তখন মেহের বাধা দেয় আর সাথে সাথে মেহেরের গায়ে বসে যায়, কিন্তু ওর তখনও কিছুই হয়নি। তোমার বন্ধু মাথায় শক্ত লোহা দিয়ে বাড়ি দিতেই মেহের মরে যায়। শুধু তাই না, মেহের তোমার বউয়ের দিকে হাত বাড়িয়েছিল। এর আগেও কয়েকবার ওর দরজায় কড়া নেড়েছে, তখন থেকেই তোমার চাচা তার সাথে হাত মেলায়। শাহেরের মাথায় আগুন ধরে যায়। রাজবীরকে ছেড়ে সে মীরকে ধরে এলোপাথারি মারতে শুরু করে। বারবার অন্ডকোষে লাথি মারতে থাকে আর অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। মীর পায়ে ধরে মাপ চায় শাহেরের। মহলের কাছে গিয়ে পা ধরে বলে, আপু মাফ করে দাও, শাহেরকে বলো আমাকে মাফ করতে। ভুল করেছি আমি মহল, এবার মতো মাফ করে দাও দয়া করে, জীবনে আর এমন ভুল করব না। শাহের আবার অমিরকে টেনে তুলে থাপড়াতে থাপড়াতে বলে, তোর জীবন থাকলে তো করবি, তোর লজ্জা হয় না? তাও তুই আমার বউয়ের পায়ে হাত দিস। শয়তান, তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন না। তোকে মাফ করলে আমার বোনের আত্মা আমাকে অভিশাপ দিবে। বলে শাহের টেনে দাঁড় করিয়ে রাম দা দিয়ে মীরের বুকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে মীর লুটিয়ে পড়ে মাটিতে। এরপর রাজবীরের কাছে গিয়ে তাকেও সেভাবে কোপাতে শুরু করে। রাজবীরের প্রাণ নিভু নিভু হয়ে এলে ভবনের বাকি অন্য সবাই গিয়ে শাহেরকে থামতে বলে। জোর করে শাহেরকে বাধা দিতে থাকে এমন খ্যাপামি বন্ধ করতে। শাহের এবার তার চাচার উদ্দেশ্যে এগিয়ে আসতেই দেখে সে পালিয়ে গেছে। লোক পাঠিয়ে দেয় তাকে ধরে আনতে। মেহের মারা গেছে আজ প্রায় 2 মাস হতে চলেছে। এর মাঝে জমিদার বাড়ির নিয়ম কানুনেও অনেকটা পরিবর্তন এসছে। সবই শাহেরের জন্য। শাহেরের চাচা শাহজামানকে এখনো খুঁজে পাওয়া যায়নি কোথাও। রেণুকার বিয়ে ঠিক হয়েছে রাফেদের সাথে। 2 দিন পর তারও বিয়ে। শাহের তার ছোট চাচা মেঘরাজকে ফিরিয়ে এনেছে ভবনে। মেঘরাজকেও বিয়ে দিয়ে সে তার স্বাভাবিক জীবন সাজিয়ে দিতে চেষ্টা করছে। এদিকে মহল পুরোপুরি একা হয়ে পড়েছে জমিদার ভবনে। সারাদিন একা কাটায়, ভালো লাগে না তার। পুরো জমিদার ভবন জুড়ে সে মেহেরকে খুঁজে বেড়ায়। এখানে মেহের ছিল তার একমাত্র সঙ্গীর মতো। তবে রেণুকা এখন আর মহলের সাথে খারাপ আচরণ করে না। সেও চুপচাপ হয়ে গেছে মেহের চলে যাওয়ায়। নিজের পিতার এমন জঘন্য কর্মের জন্য তাদেরও মন বিষে গেছে তার প্রতি। শাহের মন দিয়ে গ্রামের লোকের দেখভাল করছে, তাদের বিপদে আপদে অবদান রাখছে। আসর ঘরে নারী দেহ ব্যবসা ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। শাহের এই 1.5-2 মাসে বেশ কিছু দিকে পরিবর্তন এনেছে, বহু কষ্টে আর প্রচেষ্টায়। মহল নিজের ঘরে পেছনের বারান্দায় দাঁড়িয়েছিল আনমনা হয়ে। শাহের ঘরে ঢুকে মহলকে দেখতে না পেয়ে নিঃশব্দে বারান্দায় যায়। মহলকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় তার কাছে। পেছন থেকে মহলের শাড়ি ভেদ করে পেটে হাত রেখে জড়িয়ে ধরে শাহের। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে ওভাবেই। শাহের পেটে হাত বুলিয়ে গলায় মুখ দাবিয়ে নেশাগ্রস্ত স্বরে বলে, কি হয়েছে আমার বউটার? এমন উদাস কেন? মন খারাপ আমার বেগমের? মহল উত্তর দেয় না। শাহের নিজের দিকে মহলকে ঘুরিয়ে নিয়ে থুতনি ধরে উঁচু করে এবার বিচলিত হয়ে বলে, চোখ ভেজা কেন মহল বেগম? কি হয়েছে? শরীর খারাপ লাগছে আবার? কথা বলো। এই মহল। মহল বিড়বিড় করে বলে, না কিছু হয়নি। মেহের আপার কথা খুব মনে পড়ছে। একা একা থাকতে খুব খারাপ লাগে। আপনিও সারাদিন এদিক সেদিকে ব্যস্ত থাকেন। শাহের বুঝতে পারে মহলের মন। সে আলতো করে মহলের গালে হাত বুলিয়ে বলে, কি করব বলো? আমারও তো ইচ্ছে করে সারাদিন আমার বউটার কাছে থাকতে। বর্তমানে খুব ব্যস্ত আছে, সব দিকে একটু গুছিয়ে নিতে চাইছে। আমার পরিকল্পনাটা অন্যরকম, সময় হলে বুঝতে পারবে। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমাকে নিয়ে। শাহেরের কথায় মহলের কোনো হেলদোল নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যমনস্ক হয়ে। শাহের মহলের কাঁধে হাত রেখে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছো না? এত প্রশ্ন করার অভ্যেস তোমার? এখন কোনো কথা নেই মুখে, বুঝতে পেরেছি। কি করলে তোমার মন ভালো হবে? মহল এবার মুখ খোলে, কি করলে আপনি জানেন? জানি, আদর করলে, তাই তো? মহল লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। আপনি কেমন জানো, সবসময় একটা কথাই মুখে, লজ্জা ছাড়া। আমি তো এমনই, তুমি জানো না বুঝে। আর আমি ভুল কিছু বলেছি কি? এটাই করতে হবে। কারণ হলো এই যে এই সময় তুমি একা থাকো, তোমার ভালো লাগে না। আমি সারাক্ষণ বাইরে থাকি,
এর জন্য আদর করে তোমাকে আমি একটা ছোট পরি উপহার দিতে চাই, যাকে নিয়ে তুমি সময় কাটাবে, তাকে আঁকলে রাখবে সব সময়। তোমার তাকে নিয়ে সারাদিন কেটে যাবে। কি বলো, ভালো হবে না? মহল কিছুটা সময় নেয় শাহেরের কথার মানে বুঝতে, তারপর কিছু একটা ভেবে লজ্জায় দুহাতে মুখ ঢাকে। শাহের হাত দুটো সরিয়ে দিয়ে বলে, তোমার গ্রামে যাবে ঘুরতে? মহলের উদাস হয়ে থাকা মনটা যেন নিমিষেই ফুরফুরে হয়ে যায়। অতি আগ্রহী হয়ে মাথা ঝাঁকিয়ে বলে, নিয়ে যাবেন? শাহের ছোট্ট ছানার মতো করে বুকে টেনে নেয় মহলকে, মাথায় চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, যাব। তাতে যদি আমার বোটার মন ভালো হয় অবশ্যই যাব। কাল সকালে যাব, কিন্তু দ্রুতই ফিরে আসবো, কেমন? রেণুকার বিয়ের অনেক কাজ পড়ে আছে। বড় ভাই হিসেবে সব দিকে আমাকেই সামাল দিতে হবে। মহল শাহের বুকের ভেতর থেকে মাথা উঁচিয়ে বলে, তাহলে আমি না হয় 2 দিন থাকবো, আপনি চলে আসবেন। শাহের মহলের মাথাটা আবারও বুকের ভেতর ঠেলে দিয়ে বলে, অসম্ভব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? 2 দিন কেন, এক বেলাও পারবো না। তাছাড়া তুমি চোখের আড়াল হলে আমার দম বন্ধ লাগে, ভয় হয়, অস্থির হয়ে পড়ে আমি। মহল বিড়বিড় করে বলে, এত ভালোবাসে? বাসে, নিজের থেকেও বেশি। যদি বলে ভালোবাসে প্রমাণ দিতে, এখনই দিতে পারি। দেব? কি করে দেবেন? তুমি যেভাবে বলবে। এখন একটা ছুরি এনে নিজের বুকে চালিয়ে বুকের ভেতরটা কলিজাটা বের করে তোমার হাতে ধরে দেব। দেখতে চাও? মহল চট করে শাহের ঠোঁটের ওপর নিজের আঙ্গুল চেপে ধরে, মুখ ভার করে বলে, এসব কথা আর কখনো বলবেন, আমার ভয় হয়। কোনো প্রমাণ দিতে হবে না আপনার, আমি আপনাকে হারাতে পারবো না। এমন কথা বলে আমি নিজেই আপনার আগে চলে যাব, দেখবেন। শাহের মহলের আঙ্গুলে আলতো কামড়ে দিয়ে বলে, ঠিক আছে, এই কানে ধরলাম, আর কখনো বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। মহল কিছুক্ষণ থমথমে মুখ করে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। শাহেরও সাথে সাথে হাসতে থাকে। জমিদার ভবন থেকে বেরিয়ে আজ অনেক দিন পর মহল কিছু দাসীর গ্রামে ঘুরতে বেরিয়েছে। এতগুলো দিন সে জমিদার ভবনের আঙিনা ব্যতীত মূল প্রবেশদ্বার অবধিও যেতে পারেনি। শাহের কড়া নিষেধাজ্ঞা ছিল তাই। শাহের বলেছিল খুব সাবধানে চলাফেরা করতে, আর ভুলেও কখনো ভবনের আশেপাশে একা বের না হতে। মহলও সেভাবেই চলেছে। কিন্তু আজ দাসীরা গ্রামে তাদের নিজের বাড়ি ঘুরতে যাবে বলে সাথে মহলকেও নিয়ে যাচ্ছে গ্রাম দেখাতে। মহলের সাথে তাদের এখন বেশ ভাব হয়েছে। মহল আগ্রহ নিয়ে যেতে চেয়েছে তাদের সাথে, তাই দাসীরাও আর বারণ করেনি। শাহের সাথে 2 প্রহরীকে পাঠিয়ে দিয়েছে যারা মহলকে পাহারা দিয়ে রাখবে। মহল দাসীদের সাথে তাদের গ্রামে পৌঁছানোর পর সেখানে বড় একটা ঝিলের ধারে যায় পা ভেজাতে। ঝিলের পানিতে নেমে ছলাৎ ছলাৎ করে জলকেলি করে সবার সাথে। প্রহরীদের বলে দূরে চলে যেতে, দরকার হলে তাদের ডেকে নিবে নিজেই। প্রহরী দুটো চলে যায় সেখান থেকে। খানিকটা দূরে গিয়ে গাছের নিচে বসে থাকে। মহল বেশ কিছুক্ষণ জলকেলি করে, উঠে যায় দাসীদের সাথে। যাওয়ার পথে হঠাৎ করে কুৎসিত মোটা কালো মতো 2 লোক এসে পথ আগলায় মহলের। মহল চমকে উঠে বলে, কারা আপনারা? লোক দুটো একসাথে বলে ওঠে, তোর জম। মহল ভয় পেয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও লোক দুটো হাত দিয়ে বাধা দেয় মহলকে। মহল ভয়ে ভয়ে বলে, এমন কেন করছেন? কি চান? যেতে দিন। লোক দুটো বলে, তোকে চাই, আমাদের সাথে যেতে হবে তোর, চল। বলে তারা মহলকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। দাসীরা লোক দুটোর সামনে হাত জড়ো করে বলে, ছেড়ে দিন বেগমকে। আপনারা কারা? তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোক দুটো দাসী দুটোকে কষে থাপ্পড় দিতেই তারা পড়ে যায়। আবারও হাত জোড় করতে থাকে। তখন লোক দুটো এক এক করে দাসী দুটোর তলপেটে লাথি দিয়ে ফেলে দেয়। মহল চিৎকার করতে থাকে সমানে, বারবার অনুরোধ করে বলে, ছেড়ে দিন আমায় প্লিজ। কি করেছি আমি? কোথায় নিয়ে যাচ্ছেন? লোক দুটো বলে, তুই কিছু করিসনি, করেছে তোর স্বামী। আর তোর অপরাধ হলো তোকে বাঁচাতে গিয়ে আমাদের সর্দারের মেয়ের প্রাণ চলে গেছে, তাই তোকেও এর শাস্তি পেতে হবে হাড়ে হাড়ে। মহল ভয়ে চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হয় না। সর্দার বলতে তারা কাকে বোঝাচ্ছে মহল আন্দাজ করতে পারে, কারণ তাকে বাঁচাতে গিয়ে মেহেরের প্রাণ গেছে। তাহলে মেহেরের পিতা শাহজামানই তাদের সর্দার। মহল কাকতি মিনতি করতে থাকে। মহলকে তারা টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের দিকে। মহলের সাথে আসা প্রহরীরা দেখতে পেয়ে লাঠি হাতে এগিয়ে যায়। মহলকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় সবার। মহল সুযোগ বুঝে দৌড়াতে শুরু করলে শয়তান লোকগুলোর ভেতর থেকে একজন মহলকে পেছন থেকে লাঠি ছোড়ে।
মহলের মাথায় আঘাত লেগে মহল তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। প্রহরী দুটো অন্য লোকটাকে মারতে থাকে ইচ্ছে মতো, কিন্তু অপর লোকটা মহলের কাছে গিয়ে মহলকে পেটে পা দিয়ে চেপে ধরে। মহল চিৎকার করে ওঠে, এক হাতে ধুলো তুলে লোকটার চোখে ছুঁড়ে মারতেই লোকটা চোখ মুখ ডলতে শুরু করে মহলকে ছেড়ে। মহল আবারও দৌড়ানোর চেষ্টা করলে লোকটা আবারও টেনে ধরে মহলের চুলের মুঠি টানতে টানতে নিয়ে যায়। প্রহরী একটা আহত হয়ে পড়ে, অপরজন কোনো রকম পালিয়ে যায় শাহেরকে খবর দেওয়ার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পথ দৌড়ে গিয়ে মোটা সোটা প্রহরীটা হাঁপিয়ে ওঠে। কিছু দূরে শাহের বেশ কিছু লোকের সাথে গুরুত্বপূর্ণ সভাতে ব্যস্ত ছিল। প্রহরীর উপর নজর পড়তে শাহের দৌড়ে আসে লোকজনের মাঝে থেকে, এসে উৎকণ্ঠা হয়ে প্রহরীকে বলে, কি হচ্ছে শ্যাম, এভাবে দৌড়ে আসছে কেন? মহল বেগম ঠিক আছে তো? প্রহরী ভয়ে ভয়ে বলে, ক্ষমা করবেন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বেগম জানকে রক্ষা করতে পারিনি। তাকে ধরে নিয়ে গেছে আপনার চাচা জানের লোকজন। শাহেরের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগের চোটে প্রহরীকে সজোরে ধাক্কা মেরে বলে, তোমাদের মতে এমন শক্তিশালী প্রহরীকে আমি এর জন্য পাঠিয়েছিলাম? কি করে এসছো তোমরা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে মহলকে জানো? তাড়াতাড়ি বলো। প্রহরী বলে, জানি, নবাবগঞ্জের পাশের গ্রামে ভাটপাড়ার পূর্ব দিকের জঙ্গলে। হয়তো জঙ্গল পার হয়ে নৌকো ধরবে। শাহের এক মুহূর্ত দেরি করে না, প্রাণপণে দৌড়াতে শুরু করে। পেছনে আসে প্রহরী শ্যাম। পথে একটা ঘোড়ার গাড়ি দেখতে পায় শাহের, চট করে উঠে পড়ে সেটাতে। তারপর দ্রুত চলতে থাকে সে জঙ্গলের উদ্দেশ্যে। মহলকে চোখ বেঁধে নৌকায় তোলা হয়েছে। নৌকায় মহলকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ছাড়ার সময় শাহের এসে পৌঁছায় ঘাটে। শাহের ঘাটে দাঁড়িয়ে মহলকে এমন অবস্থায় দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে নৌকা ছেড়ে দেওয়া হয়। নৌকার মাঝে থেকে শাহজামান বেরিয়ে আসে। মহলের কাছাকাছি দাঁড়িয়ে মহলের শরীর থেকে গন্ধ শুকে নেয়। তা দেখে শাহের মাথায় আগুন ধরে যায়। শাহজামানের নাম করে শাহের গর্জন করতে থাকে সমানে। কিছুটা দূরে অন্য একটা ছোট ডিঙি নৌকা বাধা দেখে শাহের সেদিকে গিয়ে নৌকাটা খুলে তার সাথে প্রহরী শ্যামকে বলে, নৌকা চালাতে জানো? দ্রুত করো। শ্যাম পানসে মুখে বলে, পারিলা মালিক। শাহের গলা চেপে ধরে শ্যামের, দুটো গালি দিয়ে বসিয়ে রাখে। শাহের ইচ্ছে করে এটাকে লথি দিয়ে নদীতে ফেলে দিতে, কিন্তু সে করে না। এতগুলো লোকের সাথে একা শাহের মহলকে নিয়ে যুদ্ধ করতে গেলে মহলের ক্ষতি হয়ে যেতে কতক্ষণ, তাই সে প্রয়োজনে হিসেবে এটাকে সাথে রেখেছে। শাহের নিজের বৈঠা দিয়ে এলো পাথারি বইতে শুরু করে নৌকা। অনেকটা দূরে চলে যায় মহলের বড় নৌকাটা। নৌকা গিয়ে থামে অন্য একটা জঙ্গলের কাছে। সেখানে একটা আধা ভাঙা জীর্ণশীর্ণ ভবনের ভেতর নিয়ে যাওয়া হয় মহলকে। মহল তখনও কেঁদে কেঁদে অন্যায় করে যাচ্ছিল। শাহের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জঙ্গলে ঢুকে সেই ভাঙা ভবনের ভেতর ঢোকার আগে কিছু শক্ত দেখে লাঠি খুঁজে নেয়। তারপর সাবধানে পা ফেলে ঢুকে পড়ে ভবনের ভেতর। শাহের ঢুকতে একটা লোক তার পেছন থেকে বাড়ি দেয় লাঠি দিয়ে শাহের পিঠে। শাহের ঘুরে উঠে লোকটাকে বুক বরাবর লাথি দিয়ে ফেলে দেয়। শাহজামান বেরিয়ে এসে শাহের সামনে দাঁড়িয়ে বলে, খুব পাখা গজিয়েছে তোমার শাহের, আজ তোমার পাখা আমি ছেটে ফেলবো। অনেক চেষ্টা করেছি এতদিন, আজ পেয়েছি তোমাকে। শাহের তেড়ে গিয়ে গর্জন করে বলে, আমি আজ তোমাকে পেয়েছি অভিশপ্ত কুকুর। এতদিনে আমিও তোমাকে কম খুঁজিনি, তোমার সময় আজ শেষ। শাহজামান ইশারা দিতেই একটা লোক মহলকে টেনে এনে শাহের সামনে দাঁড় করিয়ে দেয়। চোখের বাঁধন খুলে দিতেই মহল ছুটে এসে শাহেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জোরে জোরে। শাহের 2 হাতে আগলে নিয়ে মহলকে চুমু খায় চোখে মুখে। শাহজামান আবারও ইশারা দিতেই দুটো লোক মহলকে টেনে সরিয়ে আনে। এদিকে শাহেরকেও টেনে ধরে রাখে বাকি লোকগুলো। মহল চিৎকার করে কাঁদতে থাকে। শাহজামান এগিয়ে এসে শাহেরকে বলে, শোনো শাহের, তোমাকে ছেড়ে দেব এক শর্তে। তোমার দাদা খান অমরিয়ান যে সমস্ত সহায় সম্পত্তি, জমিদারি, রাজত্ব, অর্থ সম্পদ তোমার করে দিয়ে গেছেন, তা এখন তুমি আমাকে কাগজে কলমে লিখে দিয়ে এখান থেকে চলে যাবে। ব্যাস এইটুকুই কষ্ট করতে হবে। এর জন্য এত সংঘর্ষ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর যদি তা না করো তো তোমাকে শেষ করে কিভাবে কি করতে হয় তা আমার জানা আছে। শাহের রাগে চোয়াল শক্ত করে বলে, তুমি আমাকে কি শেষ করবে? তোমার প্রাণ চাবে তোমার হাতে। সাহস থাকলে তোমার পোষা কুকুরকে বলো আমার হাত ছেড়ে দিতে।
শাহজামান লোকগুলোকে আবারও একবার ইশারা করতেই তারা দুমদাম করে শাহেরকে আঘাত করতে শুরু করে। শাহের আর শ্যাম তাদেরকে পাল্টা আঘাত শুরু করে দেয়। সামান্য সংঘর্ষ শেষ করে শাহজামান বলে, বাস, তোমার জেদ দেখানো শেষ হয়েছে শাহের। বুঝতে পেরেছি ছোটবেলা থেকেই তুমি ভালোই লড়াই করাটা আয়ত্ত করে নিয়েছিলে। বেশ ভালো। এবার এই কাগজগুলোতে সব আমার জন্য লিখে দিয়ে তোমার বউকে রেখে চলে যাও। তোমাকে ছাড়লেও ওকে আমি ছাড়ব না। ওর জন্যই আমি আমার মেহেরকে হারিয়েছি। ধরো এগুলো। শাহের কাগজগুলো হাতে নিয়ে মুচড়িয়ে ফেলে দিতে দিতে বলে, দাদাজান তোমাদের একটাকেও মানুষ করতে পারেনি। এটা ওনার চরম ব্যর্থতা। তোমাদের এমন পশুর মতো স্বভাব আর ভবিষ্যৎ তিনি ঠিকই টের পেয়েছিলেন। তিনি নিজের ভুলের সমাধান ঘটিয়েছে, আমাকে জমিদার আসনে বসিয়েছে। তোমাদের হাতে সব ছেড়ে দিলে ধ্বংস হয়ে যেতে সব। কতগুলো মানুষের জীবন তোমরা নষ্ট করেছ, প্রাণ নিয়েছ, জুলুম করেছ। সেগুলোর হিসেব আমি দিতে শুরু করলে শেষ হবে না। অর্থ সম্পদ কম ভোগ করণে, কৌশলে। আর কি চাও? বেশি কথা বাড়িও না, মহলকে ছেড়ে দাও। বলে শাহের মহলের দিকে এগোতে গেলে লোকগুলো শাহেরকে এলোপাথারি মারতে শুরু করে। শক্ত একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করতে রক্ত ছুটে আসে শাহেরের মাথা ছুঁয়ে। শাহের এক হাতে মাথা চেপে ধরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। মহল চিৎকার করতে থাকে। শাহজামান মহলের গলা চেপে ধরে, বুকের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে দেয় নিচে। শাহেরকে সবাই ধরে রেখে ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়ে দুর্বল করতে চেষ্টা করে যাচ্ছে। শাহের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে মহলের কাছে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করতে থাকে রাগে। মহলকে দুটো লোক টেনে ফেলে দেয়, চুল ধরে মুখে জোরে চর বসাতে থাকে। শাহের যুদ্ধ চলতে থাকে সবার সাথে। শাহের সাথে থাকা শ্যামপ্রহরীও দুটোর সাথে লেগে পড়ে সংঘর্ষে। এভাবে এক পর্যায়ে শাহজামান এসে মহলের গলায় ছুরি ঠেকিয়ে বলে, যা বলেছি তা করো শাহের, নয়তো তোমার বউ এখানেই। শাহের বলে, তোমার কথা শুনলেও তুমি আমার কাউকে ছেড়ে দেবে না, আমি জানি খান শাহজামান। তার থেকে বরং আজকে আমি তোমাকে শেষ করে দিয়েছি। শত্রুর ছিটে ফুটো আমি বাঁচিয়ে রাখতে চাই না আর। মহলকে ছেড়ে দাও, ভালোভাবে বলছে, সরে দাও ওর থেকে। শাহজামান সরে না। শাহের সবার থেকে চেষ্টা করে ছুটতে। একটা লোক এসে শাহেরকে ছুরি দিয়ে মাংসপেশিতে আঘাত করে। সাথে সাথে শাহের পেশি থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত আর পেশির রক্ত এক হয়ে শাহের পরনের জামা জবজবে হয়ে যায়। পুরো শরীর ভিজে যায় রক্তে। শাহের সর্বশক্তি খাটিয়ে ছুটে শাহজামানকে গলা চেপে ধরে হাত ধরে ছুরি কেড়ে নিতে আবারও শাহেরকে সবাই ধরে আঘাত করতে থাকে। ঘিরে ধরে সকলে, লাথি মারে শাহের বুকে পিঠে। শাহের চিৎকার করে মহলকে বলে, মহল, তুমি বের হয়ে যাও এখান থেকে। শ্যাম, তুমি মহলকে নিয়ে নৌকা ছেড়ে দাও, দ্রুত করো, যাও মহল। শ্যাম মহলকে ধরে নিয়ে যেতে থাকে। মহল ভয়ে থরথর করে কাঁপছে, বারবার মাথা নাড়িয়ে বলে, আপনাকে রেখে যাব না, আমি, ওরা মেরে ফেলবে আপনাকে। শ্যামের থেকে হাত ছাড়িয়ে বলে, আপনি ওনাকে সাহায্য করুন, ওনাকে মেরে ফেলবে তো। শাহের রাগে ধমকে উঠে বলে, যাও মহল, দ্রুত যাও, আমার কিচ্ছু হবে না, আমি বলছি চলে যাও। মহল এক পা নড়ে না সেখান থেকে। হঠাৎ এক লোক পেছন থেকে মহলকে পিঠে ছুরি চালিয়ে দেয়। পরপর দুবার পিঠে ঢুকিয়ে দেয় ছুরিটা। মহল নিঃশব্দে লুটিয়ে পড়ে মাটিতে। গলগল করে রক্ত গড়িয়ে ভিজে ওঠে মহলের দেহখানা। শাহের পাগলের মতো চিৎকার করতে থাকে। সামনে থাকা শাহজামানকে পেটের ওপর সজোরে লাথি দিয়ে শুয়ে পড়ে তার বুকের ওপর। তারপর গলা টিপে ধরে শক্ত করে। শরীর ঝাঁকাতে থাকে সবার থেকে ছুটে আসার জন্য। এক পর্যায়ে কোনো রকম ছাড়া পেয়ে মহলের পিঠে গেঁথে থাকা ছুরিটা টান মেরে বের করে শাহজামানের গলায় ঢুকিয়ে দেয়। বারবার ঢোকাতে থাকে ধারালো ছুরিটা। সাথে সাথে বাকি লোকগুলো ভয়ে ছিটকে যায়। গলার ভেতর থেকে ছুরি বের করে আবারও চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে লাথি মেরে ফেলে দেয় শাহজামানকে। খ্যাপা কুকুরের মতো অন্য একটাকে ধরতে গেলে আরগুলো পালাতে শুরু করে। শ্যাম এটাকে ধরে রাখে শক্ত করে। শাহের এক এক করে দুটোকে একইভাবে চোখের মনির ভেতর ছুরি ঢুকিয়ে লাথি মেরে ফেলে দেয়। চোখ থেকে সরিয়ে বুকে, গলায়, হাতে, পায়ে কোথাও বাদ রাখেনি ছুরি চালানো। সর্বোচ্চ রাগ ঝাড়তে যেভাবে কোপাতে হয় তাই করে শাহের। শাহজামান আর লোকগুলোকে এভাবে মারার পর দূরে পড়ে থাকা পাথর এনে তা দিয়ে মুখ মাথা থেতলে দেয়। আবার
শেষে দৌড়ে মহলের কাছে গিয়ে শাহের মহলের মাথাটা কোলের ওপর নিয়ে গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলে, মহল চোখ খোলো। এই মহল, কিচ্ছু হবে না তোমার। মহল চোখ খোলো, মহল একবার কথা বলো। আমার প্রাণ, মরে যাবো তোমাকে ছাড়া আমি। এমন করো না, চোখ খোলো না মহল। বলে শাহের কাতরাতে শুরু করে। চোখ পানিতে টইটুম্বুর হয়ে যায় শাহেরের। মহলের চোখের দৃষ্টি নিভে আসছে। কোনো রকম আবছা দেখতে পাচ্ছে শাহেরের মুখটা। দু চোখ বেয়ে তার গড়িয়ে পড়ছে পানি। শাহেরের পাগলের মতো কাঁদতে কাঁদতে মহলকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে আবার বলে, মহল এই তো, আর একটু সহ্য করো। ছোট খোলো রাখো। হ্যাঁ, চোখ বলছো না, আমাকে দেখো মহল। এই মহল, আমার প্রাণ, একটু চোখ খোলো। নদীর কাছে আসতে শাহের দেখে প্রহরী শ্যাম একটা যন্ত্রচালিত বড় নৌকা ঠিক করেছে। শাহের দ্রুত উঠে পড়ে নৌকায়। নৌকা ছেড়ে দিয়ে চলতে শুরু করে। শাহের মহলকে নৌকার উপর তুলে নিজের কোলের উপর শুয়ে ছটফট করতে থাকে। কাঁদতে কাঁদতে শ্যামকে বারবার বলে, ও তো কথা বলছে না শ্যাম, আমার ডাক শুনতে পাচ্ছে না। কি করবো আমি? দ্রুত যেতে বলো, নৌকা দেরি হয়ে যাচ্ছে। শ্যামের চোখে পানি। শ্যাম বুঝতে পারছে মহলের আর বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি নিভে যাবে মহল নামের জ্বলন্ত প্রদীপটি। কিন্তু শাহেরকে এ কথা সে কিভাবে বলবে এখন? শাহের পাগলের মতো নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিজেকে বুঝ দিতে থাকে কিচ্ছু হবে না মহলের, মহল ঠিক হয়ে যাবে। শাহের মনে মনে আল্লাহকে ডাকে। চোখের পানি বাদ মানে না তার। একটু পর পর মহলের মুখের কাছে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করছে মহল কিছু বলছে কিনা। মহল নিভে যাওয়া কণ্ঠে খুব আস্তে করে বলে, পানি পানি। শাহের ঝটপট করে শ্যামলকে বলে নদী থেকে পানি তুলতে। পানি এনে শাহেরের হাতে দিয়ে শ্যাম চোখ মুছতে থাকে। শাহের 1-2 ফোঁটা করে মহলের মুখে পানি দিয়ে বারবার চোখে মুখে চুমু খেতে থাকে মহলের। সমানে বলতে থাকে, কিছু হবে না আমার মহলের, মহল ঠিক হয়ে যাবে। আমার নূর মহল, আমার প্রাণ ভোমরা, তোমার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। আর একটু, এই তো এসে গেছে। মহল একবার চোখ মেলে দেখে শাহেরকে। শাহের ঝুঁকে আছে মহলের মুখের ওপর। মহল হাত নাড়াতে চেষ্টা করছে, পারে না। শাহের হাতটা তুলে নিজের গালে রেখে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। খানিকক্ষণ পর মহল একটা ঢোক গিলে চোখটা বুজে ফেলে আলগোছে। শাহেরের গাল থেকে হাতটা ছিটকে পড়ে যায় সাথে সাথে। শাহের হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই হাতখানার দিকে। রেণুকার বিয়ে উপলক্ষে জমিদার ভবন ঝলমল করে উঠেছে। চারদিকে আলোয় ভরে উঠেছে। প্রতিটি বারান্দা, জানালা, সিঁড়ি প্রদীপে আলোকিত হয়ে আছে। সিল্ক ও মসলিনের ঝালর ঝুলে আছে ছাদের কোনায় কোনায়। গৃহকোণে সুগন্ধি ধূপ আতর জ্বালানো হয়েছে, যাতে ঘরে এক অপার্থিব গন্ধ ভেসে বেড়ায়। ভবনের উঠোন জুড়ে রঙিন আলপনা আঁকা। নাচে গানে বাদ্যযন্ত্রের সুরে ঢেউ খেলে যাচ্ছে ভবনের প্রতিটি ইট পাথর। দুর্ঘটনার কারণে রেণুকার বিয়ে পিছিয়ে গিয়েছিল। আজ প্রায় 1 মাস পর তার বিয়ে হতে যাচ্ছে। অথচ এমন খুশির দিনে তার মনের গহীনে লুকিয়ে আছে গোপন এক ব্যথা, তার পিতা হারানোর ব্যথা, যা সে প্রকাশ করতে পারছে না। একদিকে ঘৃণা, অপরদিকে পিতৃভক্তি, 2 মিলে সে গুমরে গুমরে কাঁদছে। মেহের নেই, এই কথাটা এখনো সে মেনে নিতে পারে না। তার বিয়েতে তার ভাই নেই। শাহের যে মানুষটা মেহের আর রেণুকাকে এত ভালোবাসত, তারাও শাহেরকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করত। সে মানুষটা বিয়েতে নেই। মহলের দুর্ঘটনার কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। সেখানেই কোনো রকম দিন পার করছে মহলকে নিয়ে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি শাহের। মহলকে সুস্থ করতে সে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা চালিয়ে যাবে। হার মানেনি সে। তার যা যা করার সে সব করছে, শুধু মহলকে সারিয়ে তোলার জন্য। কতগুলো দিন হয়ে গেল শাহের জমিদার ভবনে নেই, মহল নেই। তাদের ছাড়া সত্যিই ভবন সম্পূর্ণ ফাঁকা মনে হয় সকলের কাছে। মধ্যরাতে রেণুকার বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে সকলেই চমকে ওঠে শাহেরকে দেখে। সবার মুখে খুশির ঝলক। রেণুকা বিয়ের পিঁড়ি ছেড়ে দৌড়ে এগিয়ে যায় শাহেরের কাছে। শাহেরের হাত দুটো ধরে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, তোমাদের কথা খুব মনে পড়ছিল ভাইজান। খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ভাবিজানের সাথে আমি খুব খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইজান। তুমি আমাকে দোয়া না দিলে আমি সুখী হতে পারবো না। শাহের আলতো করে রেণুকার মাথায় হাত বুলিয়ে বলে, নতুন জীবনে সুখী হও, মন থেকে দোয়া করছে। শাহেরের মা, বাবা, দাদাজান সহ সকলেই শাহেরকে ভীষণ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে মহলের কথা। শাহের কিছু বলে না, চুপচাপ মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে। সকলে ভয় পেয়ে যায় প্রচন্ড।
শাহের ধীরে সুস্থে আবার বলে, আপনাদের একটা খবর জানাতে এসছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। গলা শুকিয়ে যায় শাহেরের কথায়। কি খবর জানাতে এসেছে শাহের? মহলের কোনো দুঃসংবাদ নয় তো? ভাবতে থাকে সকলে। রোকসানা ভয়ে ভয়ে গিয়ে সে শাহেরকে বলে, কি খবর বাবা? খারাপ কিছু নাই তো? চুপ থাকো না, মহলের কোনো খবর বলো। শাহের বলে, জি আম্মা, জমিদার ভবনে নতুন অতিথি চলে আসছে। আপনি দাদিজান হতে চলেছেন আম্মা। সকলে এই খুশিতে হেসে উঠে বলে, আলহামদুলিল্লাহ। কতদিন পর জমিদার ভবনে কোনো সুখের দেখা পাওয়া গেল। কালো মেঘ কেটে গিয়ে সূর্য উদয় হলো। এমন একটা খবর পেয়ে সব কষ্ট যেন দূর হয়ে গেল। সত্যি। মহলের কথা জিজ্ঞেস করতে শাহের বলে, মহল এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বিশ্রাম দরকার এখন ওর। রোকসানা বলে, মহলকে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে আনো শাহের। ওর গর্ভে এই বংশের প্রদীপ এসেছে। এখন থেকেই ওর যত্নের দরকার। শুরু থেকে পুরোপুরি দেখভাল করতে হবে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। মহল এমনিতে অনেক ছোট। শাহের বলে, আম্মা, সব ব্যবস্থা আমি করব, আপনারা ভাববেন না। কিন্তু আমি আর একটা কথা জানাতে চাই। আমার সিদ্ধান্ত এটা বলতে পারেন, রেণুকার বিয়ের সব কাজ শেষ হোক, তারপরে বলবো। খান শাহজাহান চিন্তিত হয়ে এগিয়ে যান শাহেরের দিকে। কিছুটা আঁচ করতে পারে শাহেরের সিদ্ধান্তের বিষয়টা। জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত এখনই বলো। শাহের বলে, বাবা, আমার সিদ্ধান্তটা বেশ কদিন আগেই নেওয়া হয়ে গেছে। আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। চাচা যান, মেঘরাজ সব জানেন। শাহেরের ছোট চাচা মেঘরাজের দিকে সকলে দৃষ্টি নিবদ্ধ হয়। শাহের বলে, জমিদারি আসন আমি ছেড়ে দিতে চাই। এখন থেকে আসনের সব দায়িত্ব ছোট চাচার। আমি কাগজে কলমে সব চাচা জানের, আপনার, রেণুকার সবার জন্য সব প্রাপ্ত অনুযায়ী সম্পদ লিখে দিয়েছে। জমিদারি আসন, ভবনের প্রতিটি মানুষ আর গ্রামবাসীর সকলের দায়িত্ব। আশা করি আপনারা যথাযথভাবে পালন করবেন। আর আমার শেষ অনুরোধ থাকবে, আমি আসর ঘরের ব্যবসা যেভাবে বন্ধ করে দিয়েছি তা যেন পুনরায় চালু না করা হয়। আমি 4-5 মাসে যেভাবে সব দিকে খেয়াল রেখে সবার পাশে থেকেছি, আশা করি আপনারা তাই করে যাবেন। আমি নূরমহলকে নিয়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই। তাকে আর আমার অনাগত সন্তানদেরকে একটা সুস্থ, পরিপূর্ণ, ভিন্ন ধরনের জীবন দিতে চাই। আমি এই জমিদার ভবন ছেড়ে আমার স্ত্রীর সন্তান নিয়ে বহু দূরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি, অনেক আগে। এখন তাই করতে চাচ্ছি। শুধু মহলের আর একটু সুস্থ হওয়ার অপেক্ষা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শাহেরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোকসানা বুক চেপে কেঁদে ওঠে। শাহেরের গলা জড়িয়ে বলে, এমন সিদ্ধান্ত কেন নিলে বাবা? এতদিন তোমাকে ছাড়া আমি কিভাবে দিন পার করেছি। তুমি যখন ফিরে এলে আমার প্রাণ যেন ফিরে এলো। তখন আমি এখন দাদিমা হব। আমার ছোট্ট দাদুভাইকে নিয়ে খেলাধুলো করব, তাকে জড়িয়ে চুমু খাবো। আর এখন তুমি তাকে কেড়ে নিয়ে যাচ্ছ আমার থেকে। খান অমরিয়ানের চোখে পানি। তিনিও আজ কাঁদছেন, তবে সুখের কান্না নাকি কষ্টের তা ঠিক বুঝতে পারার মতো নয়। শাহজাহান দূরে দাঁড়িয়ে আছেন। আজ সত্যিই মহলের জন্য তার খারাপ লাগছে। এতদিন ভালো করে মেয়েটার মুখটাও দেখেনি সে। সকলের অবহেলা অবলীলায় এতগুলো দিন পার করেছে মেয়েটা। সারাক্ষণ সবার অগোচরে আড়ালে আবডালে থেকে গেছে। কখনো নিজের মন প্রাণ উজাড় করে জমিদার ভবনের আঙিনায় পা মারাতে পারেনি। কারোর সামনে নিজেকে মেলে ধরতে পারেনি। নিজের মতো রয়ে গেছে চুপচাপ। শাহজাহান কিছু বলে না। সে দূরে দাঁড়িয়ে রোকসানাকে শান্ত হতে বলে। রোকসানা চোখের পানি মুছে বলে, তুমি যখন সিদ্ধান্ত একবার নিয়েইছো, সেই সিদ্ধান্ত বদলানোর মতো সাধ্য আমাদের কারণ নেই, কখনো ছিলও না। বেশ, তুমি যা চাও তাই হবে, তাই করো। তোমাদের প্রতি আমার দোয়া থাকবে বাবা। তুমি ভালো থেকো। মহল আর বংশের ভবিষ্যৎ জমিদারকে তুমি ভালো রেখো। আমি সবসময় দোয়া করে যাব। শাহের তার মায়ের পা ধরে সালাম করে। রোকসানা টেনে তুলে শাহেরকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। শাহেরের নিজের মুখটাও মলিন। রেণুকার বিয়ের পর্ব শেষ হতে শাহের সকলের থেকে বিদায় নিয়ে জমিদার ভবন ছেড়ে চলে যায়। মূল দরজা থেকে বেরিয়ে একবার থেমে যায় সে। সকলেই পেছনে দাঁড়িয়ে চোখের পানি মুছে বিদায় জানায় শাহেরকে। শাহের পেছন ফিরে তাকায় না, বড় বড় পা ফেলে চলে যায় মূল দরজা পেরিয়ে। মহল বিছানায় আটশোয়া হয়ে শুয়ে আছে। এখন সে আগের থেকে অনেকটাই সুস্থ। হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বেশ কদিন আগে। শাহের বর্তমানে মহলকে নিয়ে শহরে ছোট একটা বাসায় থাকছে। সেখানে নিরিবিলি পরিবেশ। মহলের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য দুটো কাজের মেয়েকেও রেখে দিয়েছে। হসপিটালের একজন নার্সও ছিল মহলের দেখভাল করার জন্য।
সাথে শাহের তো আছে। শাহের প্লেটে করে খাবার এনে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। মহল আটশোয়া হয়ে ঝিমোচ্ছে। শাহের দুবার কেসে উঠতে মহল ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকে তার দিকে। ঘুমের ভাব না কাটায় আবল তাবল করতে থাকে। শাহের মুখ টিপে হাসে। কাছে গিয়ে বিছানায় বসে মহলের এক হাত জড়িয়ে বলে, ভালো হয়ে গেছে, খেতে হবে না? মহল আহ্লাদে সুরে বলে, আমি এখন খাবো না। আপনি সবসময় এত খাওয়া নিয়ে ব্যস্ত কেন হয়ে যান বলেন তো? এখন যত জোরই করুন না কেন, আমি খাবো না এখন। আপনি খেয়ে নিন। শাহের মহলকে ছেড়ে টেবিল থেকে ভাতের প্লেট উঠিয়ে ভাত মাখিয়ে মহলের মুখে ধরে বলে, না খেলে চলবে? তুমি না খেলে যে আমাদের ছোট্ট পুচকেটাও খেতে পারবে না, তাহলে ওকে কষ্ট দিতে চাও? মহল লজ্জায় মুখ নামিয়ে ফেলে, মিনমিন করে বলে, ও কি কষ্ট বুঝবে এক্ষুনি? মাত্র তো এসেছে, বোঝার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি তার। সব ক্ষমতাই হয়েছে, তুমি নিজে একটা বাচ্চা তো, এর জন্য এত কিছু বলছো না। তাই আমার কথা শুনে চলবে, ঠিক আছে? এখন হা করো, খাবারটা খেয়ে নাও, তারপরে দুটুকু খেয়ে ওষুধ খাবে, কেমন? আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাকে দেখিয়ে দিও, আমি গুছিয়ে নেব। বাকি সব গোছগাছ করা আছে, এখন শুধু উড়াল দেওয়ার অপেক্ষা। মহল অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাবার খেয়ে নেয়। মুখ ভার করে খেতে খেতে বলে, আমরা তাহলে দেশ ছেড়ে চলেই যাচ্ছি। সবার কথা খুব মনে পড়বে আমার। আপনার খারাপ লাগবে না? থাকতে পারবেন সবাইকে ছেড়ে? শাহের মহলের মাথায় হাত বুলিয়ে বলে, আমার অভ্যেস আছে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ, সবার জন্য একটু খারাপ লাগছে, তবে নিজের পছন্দের দেশে পাড়ি জমাতে যাচ্ছে, সেইভাবে ভালোই লাগছে। সবার কথা মনে পড়লে আসবো মাঝে মাঝে, ঘুরে যাব, এত ভেবো না। দুধটা খেয়ে নাও। মহল নাক টিপে দুধের গ্লাসে মুখ ডুবিয়ে এক ঢোকে শেষ করে ফেলে অর্ধেক, আর বাকি অংশ ধরিয়ে দেয় শাহেরের হাতে। শাহের চোখ রাঙিয়ে তাকাতে এই মহল ঠোঁট টিপে হেসে বলে, চোখের গরম দেখি আর লাভ নেই, আমি কিন্তু এখন আর ভয় পাই না আপনাকে। শাহের বলে, কেন 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 ভয় পাবো? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না, আমাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর দিকে, তাকে দেখে ভয় পাওয়ার কি আছে? সে তো আমারই। মহলের কথা শুনে শাহের ভ্রুকুচকে তাকিয়ে দুধের গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে জোরে একটা ধমক দেয় মহলকে। খুব সাহস হয়ে আছে, হ্যাঁ? আমার সাথে এইভাবে কথা বলো? অভদ্র, একটা থাপ্পড় দিলে সব সাহস বের হয়ে যাবে। মহল চমকে ওঠে শাহের ধমকে, চুপসে গিয়ে কাদো কাদো মুখে মাথা নুইয়ে বসে থাকে। শাহের কাছে গিয়ে মহলের থুতনি ধরে উঁচু করতেই দেখে মহলের চোখের কোণে পানি। শব্দ করে হেসে উঠে মহলের গাল টিপে দেয় শাহের। হাসতে হাসতে বলে, তুমি নাকি ভয় পাও না আমাকে? কেমন শক্ত করেছে তোমার, প্রমাণ করে দিলাম, দেখলে তো? মহল এখনো চুপচাপ বসে আছে, সেভাবেই অভিমানী মুখ করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রেখেছে। শাহের মহলের থমথমে মুখটা ঘুরিয়ে নিয়ে চট করে চোখের পাতায় চুমু খেয়ে বসে। এক এক করে গালে, মুখে, কপালে এঁকে দিতে থাকে ভালোবাসার পরশ। মহলের অভিমান কমে না। শাহের তখন জোর করে গাল দুটো চেপে ধরে ঠোঁটজোড়া মিশিয়ে নেয় নিজের ঠোঁটের ভাঁজে। মহল ছাড়ানোর চেষ্টা করে, হাঁপিয়ে ওঠে, কিন্তু শাহেরের শক্তির কাছে নিরামিষ হয়ে পড়ে থাকে বিছানার মধ্যিখানে। ইস্তানবুলের সকালে হালকা ধূসর মেঘ ঢেকে রেখেছে আকাশ। বসফরাসের জলে সূর্য রঙে ছোঁয়া পড়ছে। শহরের ছোট ছোট রাস্তা এখনো নিস্তব্ধ, কেবল দূরে ফেরির আওয়াজ আর সেগালের ডাক ভেসে আসে। সমুদ্রের হালকা হাওয়া নরমভাবে শাহের মহলের ঘরে প্রবেশ করছে। আজ শাহের পছন্দের দেশ তুরস্কের ইস্তানবুলের এক শান্ত শহরতলিতে নূর মহল আর তাদের ছেলে শাহরানকে নিয়ে জীবনযাপন করে যাচ্ছে শাহের। তাদের জীবনটা এখন সম্পূর্ণ আলাদা। ইস্তানবুল শহরের এক কোণে সমুদ্রের ধারে ছোট্ট সংসার তাদের। শাহেরদের ছোট্ট 2 তলা বাসাটা সমুদ্রের ধারে, যেখানে প্রতিনিয়ত বাতাসে ভেসে আসে বসফরাসের নোনা গন্ধ। সকালে আজান আর পাখির ডাক মিশে এক অপার্থিব সুর তোলে। প্রতিদিন এই সুরে ঘুম ভাঙে মহলের। ঘরে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ পড়ে তাদের ছেলে শাহরানের। ফর্সা ধবধবে শাহরান, কুচকুচে চোখের মণি, কালো চুল, লাল টকটকে ফোলানো ঠোঁট আর মায়াবী চোখগুলো মহলের মতোই, তবে মুখের আদল ঠিক যেন বাবার প্রতিচ্ছবি। শাহরানের ছোট্ট ছোট্ট কথার ঝুড়ি ছড়িয়ে পড়ে সারা ঘর জুড়ে। শাহেরার মহল মন দিয়ে শোনে সেই ছোট্ট ফুলঝুরি কথাগুলো। এখন আর আগের মতো নেই তারা, বদলে গেছে জীবনযাপন। তবে কখনো কখনো শাহের সুটকেছে জমে থাকা জমিদার ভবনের পুরনো স্মৃতিগুলো নতুন করে মাথা চাড়া দেয়।
কিন্তু আর ফিরে তাকায় না শাহের। সন্ধে নামলে এখন শাহের মহলকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের সাথে ভেসে আসা শীতল হাওয়া গায়ে মাখে। মহল পাশে বসে থাকে, শাহরানকে কোলে নিয়ে গল্প শোনায় ছেলেকে। শাহরান কিছু বুঝতে পারে না মায়ের গল্পের মানে, শুধু বাবার দিকে তাকিয়ে হাসে আর চোখ বড় বড় করে মন দিয়ে গল্প শোনে। মহল বলে, এক ছিল রাজা আর এক ছিল রানী। একদিন রাজা তার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে গ্রামে আসে। সেখানে রানীর সাথে দেখা হয়। রাজা সেই রানীকে ভালোবেসে সাথে করে নিয়ে যায় তার প্রাসাদে। তারপর এভাবে গল্প করতে থাকে মহল। শাহের মহলের এই একই গল্পটা বহুবার শুনেছে। সে পাশে থেকে হাসে। শাহরানকে বলে, বাবা, তুমি কি জানতে চাও সে রাজার রানীটাকে? শাহরান মাথা নাড়িয়ে মিষ্টি করে বলে, বাবা, শুনতে তাই তো, বলো বলো। শাহরানকে কোলে তুলে মন ভরে চুমু খায় শাহের। তারপর বলে, সে রাজাটা তোমার বাবা আর রানীটা হলো তোমার মা। আর এই রাজা রানীর একমাত্র আদরের রাজকুমারটা হলো আমাদের শাহরান বাবা। শাহরান হাততালি দিয়ে জোরে জোরে হাসতে থাকে। শাহের ছেলেকে কোলে রেখে মহলকে এক হাতে জড়িয়ে কপালে চুমু খায়। মহলও শাহেরের বুকে মাথা রেখে শান্তি নিঃশ্বাস ফেলে। শাহেরের মন ভরে ওঠে তখন। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। শাহের এখানে নিজের কোম্পানি বিজনেস চালু করেছে। সেসবে ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময় কাটে তার পরিবার নিয়ে। মহল এখন রান্না করতে জানে তুর্কিদের মতো। শাহরানের জন্য নিজেই দই তৈরি করে। শাহেরের জন্য তুর্কির বিখ্যাত নাস্তা বানায়। বিকেলে যখন তারা দুইজন বারান্দায় বসে চা খায়, তখন ছোট্ট শাহরান ভাগ বসায় চায়ের কাপে। তার জন্য আলাদা চা করে আনতে হয় আবার। এর মাঝে শুধু একবারই শাহের মহলকে আর শাহরানকে নিয়ে ঘুরে এসেছিল নিজের মাতৃভূমি, নিজের জমিদার ভবন আর আপন জনদের কাছ থেকে। জমিদার ভবন এখন আগের মতো নেই, বদলে গেছে। সেখানে জমিদারি কুসংস্কার আর অতীতের কুলুষিত বেড়াজালগুলো আর নেই। সম্পূর্ণ আধুনিক ধাঁচের প্রভাব পড়েছে এখন। শান্তিতে বসবাস করছে তারা সবাই। বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে সিগারেট টানছে শাহের, অন্য হাতে কফির মগ। দূর সমুদ্রের ঢেউয়ের হালকা শব্দ আর ঝিরিঝিরি ঠান্ডা বাতাস এসে বারান্দার নীল সাদা পর্দায় বাড়ি খাচ্ছে বারবার। আকাশে ঝলমলে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝলমল করে উঠছে তুরস্কের ইস্তাম্বুল শহর। দূর মসজিদের গম্বুজে ঝরে পড়া আলোয় এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। এত রাতেও পুরো শহর জুড়ে আলোয় মাখামাখি। যানবাহনের চলাচল লেগে আছে অনবরত। শাহের দাঁড়িয়ে দেখছে আর সিগারেট ফুঁকে যাচ্ছে। আধ খাওয়া কফির মগটা রেখে দিয়েছে টেবিলের ওপর। মহল হঠাৎ বারান্দায় প্রবেশ করে। শাহের মহলের পায়ের আওয়াজ শুনেই চট করে সিগারেটটা পেছনে লুকিয়ে সে মহলের দিকে সামনে ঘুরে দাঁড়ায়। মহল সন্দিহান চোখে তাকায়। শাহেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মহল এগিয়ে গিয়ে বলে, পেছনে হাতে কি আপনার দেখি? শাহের মুখ টিপে হেসে বলে, কই কিছু না তো। মহল রাগ দেখিয়ে বলে, কিছু না তাই না? মিথ্যে বলছেন। আপনি এই বদ অভ্যাসটা কিভাবে যে অভ্যাসে পরিণত করলেন আমি বুঝেই উঠতে পারছিলাম না। নেশা হয়ে গেছে আপনার, ছাড়তেই পারছেন না। শাহের হাত থেকে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মহলকে কাছে টেনে বলে, ঠিকই বলেছ, নেশা হয়ে গেছে আমার। এমন নেশা হয়ে গেছে যে দেখলে জেগে ওঠে। তোমাকে, তুমি তো নেশা। তোমার থেকে বড় নেশা আর কিছু আছে আমার? ঘুম পাচ্ছে খুব, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। মহল শাহের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, কেমন ঘুম পাচ্ছে তা তো বুঝতেই পারছি। এটা তো প্রতিদিনের একটা বিপজ্জনক মিথ্যে কথা। ঘুমানোর কথা বলবেন ঠিকই, কিন্তু আমি তো আপনাকে চিনি তাই না? শাহের ঠোঁট কামড়ে হেসে আবার মহলকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরে বলে, এত যখন চেনো তাহলে এত কথা বাড়াচ্ছ কেন? ঘরে চলো, নাকি এখানে শুরু করে দেব? ধর আপনি কেমন যেন এখনো ঠিক হতে পারলেন না। আপনি একদম আগের মতোই নির্লজ্জ পুরুষ। শাহের মহলের কথা আর বাড়াতে দেয় না। চট করে নিজের মতো মহলকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়। খানিকক্ষণ পর শাহরানের ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ কানে পৌঁছাতে শাহের নিজের চুল টেনে বিরক্ত ভঙ্গিতে মহলের দিকে তাকিয়ে থাকে। মহল বিছানা ছেড়ে উঠতে গেলে শাহের টেনে ধরে রাখে, মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। মহলের হাসি পায় শাহের এমন চুপসানো বেলুনের মতো মুখটা দেখে। শাহের জোরে জোরে বলে, আহ শাহরান বাবা আমার, চুপ করে যায় এবার, আল্লাহর দোহাই লাগে। কি মুসিবত, এমন সময় তোর ঘুম না ভাঙলে হয় না? শাহের মহলকে বলে, ফতেহা খালের কাছে রেখে আসো না বাচ্চাকে। মহল বলে, এত রাতে ওনাকে ডাকা যাবে? ঘুম হচ্ছে হয়তো। কি ভাববে? কি ভাববে মানে? উনি কি বাচ্চা নাকি? কিছু বুঝবে না? ওনাকে কি আমি এমনি এমনি রেখে দিয়েছি বাড়িতে?
নিজের দায়িত্ব পালন না করে সবসময় ঘুমালে হবে? যাও, ওনাকে ডেকে শাহরানকে দিয়ে এসো। মহল আস্তে ধীরে উঠে শাহরানকে কোলে নিয়ে একটু থামিয়ে তারপর পাশের ঘরে চলে যায় ফাতিহার কাছে। শাহরান তখন আবার ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে মহল নিজের ঘরে ঢুকতে শাহের খপ করে টান মেরে মহলকে ফেলে দেয় বিছানায়। বিছানার পাশে টেবিলের কোণে রাখা ক্রিস্টাল ল্যাম্প, তার মৃদু আলোয় ঘরটা যেন নরম স্বপ্নে ভেসে যাচ্ছে। আলোটা পড়ছে ঠিক মহলের মুখে, সৌন্দর্য যেন আরো বেড়ে যায় মহলের। চোখে মুখে সেই অতীতের জমিদার বেগম রূপের ছায়া ধরা দেয় তার। শাহের মন ভরে দেখে। মহল হাত বুলায় শাহের ঘন কালো চুলের ভাঁজে, গালের খোঁচা খোঁচা দাড়িতে। লোমশ বুকের মাঝে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। শাহেরও মহলের হাতের প্রতিটি আঙ্গুলে এক এক করে ঠোঁট ছোঁয়াতে থাকে। আস্তে আস্তে ডুব দিতে থাকে সুখময় এক সাগরে। ইস্তানবুলের আকাশে নরম ধূসর রং ছড়িয়ে পড়েছে। বসবরাসে জল নিস্তব্ধ, মাঝে মাঝে কেবল ফেরির সাদা রেখা কেটে যায় দূর পর্যন্ত। ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে ভেসে আসছে নোনা গন্ধ। শাহের এক হাতে মহলের হাত ধরে হাঁটছে হাগিয়া সোফিয়ার দিকে। কোলে শাহরান। ঘুরতে বেরিয়েছে তারা। শীতল হাওয়া শিরশির করে কাঁপিয়ে তুলছে মহলের শরীর। শাহেরকে জড়িয়ে আস্তে আস্তে পা ফেলছে মহল। শাহরানকে বুকের ভেতর আগলে নিয়ে হাঁটছে শাহের। ছোট শাহরান এদিক ওদিক তাকিয়ে দেখছে পাখিদের ওড়াওড়ি, হাত নাড়িয়ে কি যেন বলছে। মহলের এখানে ঘুরতে বেশ ভালো লাগে। রোজ আসে তারা। হাঁটতে হাঁটতে শেহরা বসে পড়ে একটা বেঞ্চের ওপর। শাহরান কোল থেকে নেমে নিজের মনে এদিক সেদিক হাঁটতে থাকে। পাথরের রাস্তা, পাশে ক্যাফে থেকে ভেসে আসা কফির গন্ধ, আর ছাদের কোণে কোণে ভিজে থাকা কবুতর, সব মিলিয়ে শহরটা যেন এক আঁকা ক্যানভাস। মহল রেনকোট গায়ে জড়িয়ে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ায়, প্রাণ ভরে শ্বাস নেয়। সমুদ্রের পাড়ে এখন হালকা সূর্যের রেখা দেখা দিচ্ছে। মহল একপাশে দাঁড়িয়ে সমুদ্রের পানির দিকে তাকিয়ে থাকে। হিজাবের নিচে চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে মহলের। পেছন থেকে শাহের এসে দাঁড়ায় তার পাশে। মহলের এলোমেলো চুলগুলো গুছিয়ে ঢেকে দেয় হিজাবের নিচে। মহল হালকা হেসে বলে, কবে যে আপনি স্যার থেকে আমার স্বামী হয়ে গেলেন বুঝতেই পারলাম না। পুরনো দিনের কথা মনে পড়লে কেমন যেন স্বপ্নের মতো মনে হয় এখন। যেন সেইগুলো দীর্ঘ একটা স্বপ্ন ছিল, আর বর্তমানটা বাস্তব। কি ছিলাম আর কি হয়ে গেলাম। শাহের এক হাতে জড়িয়ে নেয় মহলকে। শাহরান দৌড়ে এসে বলে, বাবা কোলে নাও আমাকে, আমি পাখি তুলবো। শাহরানকে কোলে নিয়ে শাহের উঁচু করে ধরে বলে, এই নাও বাবা, করে নিলাম। এবার পাখি ধরে দেখাও দেখে। তোমার মাম্মামকে আমরা সেটা গিফট করবো, কেমন? শাহরান হাসি দিয়ে বলে, আচ্ছা বাবা, আমি সেটা আম্মাকে গিফট করব। শাহের মহল আর শাহরানকে সমুদ্রের পাড়ে বেঞ্চে বসিয়ে রেখে ক্যাফে থেকে মহলের পছন্দের তুর্কি কফি নিয়ে আসে, যা পুরনো অটোমান আমলে রাজকীয় কফি বলা যায়। দারুচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান মেশানো এই কফি মহলের ভীষণ পছন্দ। শাহের কফির পাত্রগুলো এক এক করে মহল আর শাহরানের হাতে ধরিয়ে দেয়। মহল কফিতে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে ফেলে। শাহরান মায়ের দেখা দেখি আস্তে ধীরে কফিতে হালকা চুমুক দিয়ে চোখ বুজে ফেলে নিজেও। তারপর শাহেরকে বলে তাদের মতো করে চোখ বুজে কফি খেতে। শাহেরও ছেলের কথা মতো সেভাবে কফি খেয়ে চোখ বুজে নেয়। তারপর শব্দ করে হেসে ফেলে মহল শাহের। সাথে সাথে শাহরানও হাসতে থাকে। শাহের কফি রেখে দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে শাহরানকে কোলে নেয়, হাত বাড়িয়ে দেয় মহলের দিকে। মহল আলতো হেসে হাতে হাত রাখে শাহেরের। তিনজন গিয়ে দাঁড়ায় সমুদ্রের পাড়ে। ঠান্ডা বাতাসে শরীর ভরে ওঠে তাদের। শাহেরের বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে মহল। শাহেরের কণ্ঠে তখন জেগে ওঠে এক কবিতার ধ্বনি। তুমি যখন হাঁটো সমুদ্রের তীরে, জলরাশিও থেমে যায় নিঃশব্দ নীরবতায়। তোমার ওড়নায় বাতাস লুকিয়ে রাখে সন্ধ্যার গন্ধ। আলোর প্রতিটি ঝলক জলে তোমার ছায়। তুমি হাসলে মনে হয় প্রকৃতিও নত হয়ে যায়। তুমি চুপ করলে সাগর জেগে ওঠে অস্ত্র নিয়ে। তুমি আমার প্রার্থনার মূর্ত রূপ, যাকে পেয়ে মনে হয় আল্লাহ মাফ করেছেন সব পাপ।